আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চা কাচ্চারা? কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো। বাট ভালো থাকার পাশাপাশি হয়তো একটু সমস্যার ভিতরে আছো, কারণ পড়াশোনা নিয়ে সবাই তো সমস্যার ভিতরে থাকে, তাই না? তো তোমাদের কাছে সবচাইতে কঠিন লাগে যে দুইটা জিনিস, সেটা হচ্ছে একটা হচ্ছে বিজ্ঞান আর একটা হচ্ছে ম্যাথ বা অঙ্ক, তাই না? গণিত। বাট এই বিজ্ঞানটাকে, গণিতটা আমি পড়াবো, বাট এই ক্লাসে তোমাদের বিজ্ঞানটাকে যতটা সহজভাবে, যতটা গল্প আকারে, যতটা সুন্দরভাবে ইন্টারেক্টিভ সিমুলেশন, তারপর হচ্ছে পিকচার ভিডিও দিয়ে পড়ানো যায়, মানে যতটা সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা যায় সেটার চেষ্টা করবো। তোমরা এই ক্লাসটা করার পর তোমাদের কখনো মনেই হবে না যে তোমরা আসলে ক্লাস করছো, মনে হবে কোনো একটা অ্যানিমেশন ভিডিও দেখছো বা কোনো একটা ফানি ভিডিও দেখছো। বিলিভ মি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে অষ্টম শ্রেণী বা ক্লাস 8 এর বিজ্ঞান বা সায়েন্স বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস। ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস এইটা পড়ার আগে আমরা প্রত্যেকটা অধ্যায় বলি যে আমরা শুধুমাত্র পড়ি না, আমরা গল্প শুনি। সো চলো এই অধ্যায়টা শুরু করার আগে কয়েকটা গল্প শুনি। ও আচ্ছা, আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে মোহাম্মদ আবির মাহমুদ। আমার পুরো নাম মোহাম্মদ আবির মাহমুদ। পড়াশোনা করছি আসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। যাই হোক, আমার পরিচয় দেওয়া হলো। এখন চলো আমরা পড়াশোনা শুরু করি। পড়াশোনা শুরু করবো না, আমরা আসলে গল্প করবো। চলো গল্প শুরু করি। গল্পটা কি? ধরো কোনো কারণে তোমাকে রকেটে করে মহাকাশে পাঠাতে হলো। মানে শোনো না, বিভিন্ন পেপার পত্রিকায়, টিভিতে, নিউজে বিভিন্ন সময় শোনো না যে মানুষ মহাকাশে যায় বা অন্য গ্রহে যায়। ধরো তুমি অনেক বেশি মানে অনেক বড় একজন বিজ্ঞানী না, ধরো একজন মহাকাশচারী হইলা, তোমাকে হচ্ছে অন্য একটা ভিন্ন গ্রহে পাঠানো হইলো। কারণ কি? ওই গ্রহে এলিয়েন, এই যে এলিয়েন তো সবাই গেছো, তাই? এলিয়েন কই গেল? এই যে এলিয়েনদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য তোমাকে মহাকাশে পাঠানো হইলো বা অন্য একটা গ্রহে, নতুন একটা গ্রহে, পৃথিবীর বাইরে একটা গ্রহে পাঠানো হইলো। এখন তোমাকে বলা হলো যে ওই গ্রহে যত এলিয়েন আছে, এরকম যত এলিয়েন আছে তাদের সাথে বন্ধুত্ব করে তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে আসা। তো তোমাকে কিভাবে পাঠানো হলো? এই যে ইলন মাস্কের রকেটে করে, স্পেস এক্স এর রকেটে করে তোমাকে পাঠানো হলো। তারপর তুমি ওই দেশে না, সরি, ওই পৃথিবীতে বা ওই গ্রহে গিয়ে তুমি খোঁজ খবর শুরু করলা, এলিয়েনদের সাথে বন্ধুত্ব শুরু করলা। আচ্ছা, এইটা একটা ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে কিউরিসিটি রোভার, এটা হচ্ছে মঙ্গল গ্রহে পৃথিবী থেকে পাঠানো হয়েছিল নাসার পক্ষ থেকে। মার্স রোভার একটা, ওর নাম হচ্ছে কিউরিসিটি। যাই হোক, আমরা গল্পে ফেরত আসি। তো এখন তুমি ওই গ্রহে গিয়ে এলিয়েনদের সাথে বন্ধুত্ব শুরু করলা। বন্ধুত্ব শুরু করার পর এখন তোমার কাজটা কি আসলে? তোমার কাজটা হচ্ছে ওই গ্রহে যত এলিয়েন আছে, ধরো আমাদের চারপাশে তো এলিয়েনদের মধ্যে কিছু মানুষ আছে যাদের আচার আচরণ খুবই অদ্ভুত। যাই হোক, ওই টপিকে না যাই আমরা। তো এই এলিয়েনদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য তুমি প্রথমে কি করবা? প্রত্যেকটা এলিয়েনের নাম কি তুমি এরকম লিখে নিয়ে আসবা? এই এলিয়েন তোমার নাম কি? এই এলিয়েন তোর নাম কি? এরকম কি লিখবা? এরকম লিখবা না। তুমি কি করবা? একই ধরনের, ধরো কিছু এলিয়েনের গায়ের রং এরকম ধূসর বর্ণের, আবার কিছু এলিয়েনের গায়ের রং ধরো এরকম, এই যে সবুজ বর্ণের, আবার কিছু এলিয়েনের গায়ের রং এরকম, ধরো এটা কি কোন কালার জানি এরকম। সো তুমি কি করবা? ক্লাসিফাইড করবা বা শ্রেণীবদ্ধকরণ করবা। মানে এক এক ধরনের এলিয়েনকে এক একটা টাইপ ভিত্তিক ভাবে ভাগ করে দেওয়া। ধরো এই ধরনের এলিয়েন, এদের গায়ের রং সবুজ, এদের 2টা পা আছে, 3টা হাত আছে, 10টা মাথা আছে। যদিও 10টা মাথা থাকে না, যে আমরা জানি না আসলে এলিয়েন কেমন দেখতে, এটা জাস্ট ধারণা। তো তুমি এইভাবেই কিন্তু ভাগ করবা, তাই না? তো এই দেখো, যে কোনো গ্রহে যাওয়ার পর বা যে কোনো নতুন জায়গায় যাওয়ার পর, নতুন একটা গ্রহে যাওয়ার পর, ওই গ্রহের প্রাণীদের ব্যাপারে ধারণা নেওয়ার জন্য তুমি কি করলা? শ্রেণীবদ্ধকরণ করলা বা শ্রেণীবিন্যাসকরণ করলা। আমাদের এই অধ্যায়ের পড়াশোনার ব্যাপারটাও কিন্তু এরকম, শ্রেণীবিন্যাস। প্রাণী জগৎ, আমাদের এই পৃথিবীতে আল্লাহ যে এত সুন্দর করে সৃষ্টি করছেন আমাদের, তাই না? এই সুন্দর প্রাণী জগৎটাকে শ্রেণীবদ্ধকরণ করা। শ্রেণীবদ্ধকরণ কেন দরকার? কারণ আল্লাহ যে এত কিছু সৃষ্টি করছে আমাদের জন্য, এগুলোর প্রত্যেকটার ব্যাপারে আলাদা আলাদা ভাবে আমরা জানতে পারি না। দেখো পৃথিবীতে কতগুলো প্রাণী আছে, কতগুলো প্রজাতির প্রাণী আছে, প্রায় 15 লক্ষ, আইডিপি 15 লক্ষ প্রজাতির প্রাণী আছে। সবার ব্যাপারে কি তুমি জানতে পারবা আলাদা আলাদা ভাবে? তুমি কি করবা? এই যে ধরো একটা শ্রেণী করলা যেটা নাম হচ্ছে মানুষ। সো মানুষের কিরকম বৈশিষ্ট্য? মানুষের 2টা পা আছে, 2টা হাত আছে, একটা মাথা আছে, এরকম করে বৈশিষ্ট্যগুলো লিখবা, তাই না? তারপর ধরো মুরগি একটা শ্রেণীতে রাখলা, বা প্রাণী, জঙ্গলের প্রাণী এরকম এক একটা শ্রেণীতে রাখলা। তাহলে কি হবে? প্রত্যেকটার ব্যাপারে আলাদা আলাদা করে, মানে প্রত্যেকটা প্রাণীর ব্যাপারে আলাদা আলাদা করে তোমার কিন্তু আর জ্ঞান অর্জন করা লাগবে না, তাই না? তো এই জন্য আসলে শ্রেণীবিন্যাসটা দরকার। শুধুমাত্র প্রাণী জগতের ক্ষেত্রে না, আমাদের রিয়েল লাইফে, আমাদের বাস্তব জীবনেও কিন্তু এই শ্রেণীবিন্যাসের গুরুত্ব অনেক। আমরা কিন্তু রিয়েল লাইফেও অনেক ক্ষেত্রে শ্রেণীবিন্যাস ইউজ করি, বা এই যে ক্লাসিফিকেশন এই ব্যাপারটা ইউজ করি। কোন জায়গায় ইউজ করি? চলো একটা জায়গায় দেখো। আচ্ছা, এলিয়েনের খুব সুন্দর একটা নাচ ছিল এখানে। এই যে তুমি ধরো ওই যে গল্পটা বলছিলাম না, এলিয়েনের ব্যাপারে খোঁজ খবর নিতে যাই, দেখলে একটা এলিয়েন এরকম নাচতেছে। ভাই, আমার ভাই ছিল, সে এরকম ক্লাসে, মানে ক্লাসে হচ্ছে বাসার ভিতর বসে এরকম নাচতো। আচ্ছা,
যাই হোক, আমরা পড়ায় ফেরত আসি। সো এই যে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিন্যাস করেন, এটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি। তার একটা উদাহরণ হচ্ছে ফার্মেসিতে। ফার্মেসিতে কি করি, বা ফার্মেসিতে কি করা হয়, এক এক ধরনের ওষুধ, দেখো তুমি ধরো বললা যে এই ওষুধটা লাগবে, ধরো সার্জেল বললা, তখন কি করবে যে সাথে সাথে তুমি কিন্তু খুঁজে পাবে না, বাট সে কিন্তু সাথে সাথে বের করে দিবে। কিভাবে বের করবে? কারণ কি, সে শ্রেণী বিন্যাস করে রাখছে বা ক্লাসিফাইড করে রাখছে, ক্লাসিফিকেশন করে সে একটা জায়গায় রাখছে। ধরো স্কোয়ার কোম্পানির ওষুধ এই জায়গায় রাখছে, এসিএ এই জায়গায় রাখছে, তারপর হচ্ছে আর কি কতগুলা বেক্সিমকো, তারপর অপসোনিন, এরকম এক একটা এক এক জায়গায় রাখছে, যাতে সে খুব সহজেই সাথে সাথে ওষুধটা খুঁজে পেতে পারে। তুমি কিন্তু কোনোদিন পাবা না। এই দেখো, শ্রেণীবিন্যাসের গুরুত্ব কিন্তু তুমি এইখান থেকে বুঝে গেলে যে শ্রেণীবিন্যাসের গুরুত্ব আসলে কতটুকু। তারপর আরো কোন জায়গায় ইউজ করি, সুপার শপে। দেখো সুপার শপে কত প্রোডাক্ট থাকে, শত শত, অনেক ক্ষেত্রে হাজার হাজার প্রোডাক্ট থাকে। প্রত্যেকটা মানে আমরা চাইলে কিভাবে খুঁজে পাবো? দেখো সুপার শপে একই জায়গায় কিন্তু এক এক ধরনের প্রোডাক্ট থাকে। কোনো জায়গায় গ্রোসারি, কোনো জায়গায় হচ্ছে কসমেটিক্স, কোনো জায়গায় হচ্ছে কি বলে, এক এক ধরনের প্রোডাক্ট এক এক জায়গায় থাকে। সো চাইলে কিন্তু খুব সহজে খুঁজে পেতে পারে, কারণ কি ক্লাসিফাইড করা বা শ্রেণীবিন্যাস করে রাখা, এই জন্য আমরা খুঁজে পেতে পারি। দেখো এরকম আরো অনেক উদাহরণ আছে। সো তোমাদের কাজ হচ্ছে একটু ভিডিওটা থামো, এখন এই মুহূর্তে ভিডিওটা থামো, এরপর একটু চিন্তা করো যে আমাদের রিয়েল লাইফে এই শ্রেণীবিন্যাস করণটা আর কোন কোন ক্ষেত্রে একটু দরকার। একটু সুন্দর করে চিন্তা করো তো, একটু জাস্ট ভিডিওটা একটু অফ করো, তারপর চিন্তা করো। শেষ চিন্তা করো, চিন্তা করলাম। এখন হচ্ছে কমেন্টে লিখো যে ভাইয়া আমাদের রিয়েল লাইফে শ্রেণীবিন্যাস করো এটা এই জায়গায় ব্যবহার করা। তারপর দেখো আরো অনেক জায়গায় কিন্তু ব্যবহার করা হয়। ধরো কোন জায়গায় খুব বড় দুর্যোগ হইলো, এখন হচ্ছে তোমাকে দায়িত্ব দেওয়া হলো ওদের ভিতর ত্রাণ দেওয়ার জন্য। এখন তুমি কিভাবে ত্রাণ দিবা? সবাইকে ত্রাণ দিবা? সবাইকে খাবার দিবা? না, যাদের খাবারটা বেশি দরকার, ধরো কেউ হচ্ছে 10 দিন ধরে না খেয়েছে, তাদেরকে তুমি আগে খাবার দিবা। আবার কেউ ধরো শুধুমাত্র একদিন না খেয়ে, তাদেরকে কিন্তু তুমি পরে খাবার দিবা। সো এইভাবে প্রত্যেকটা জায়গায়, আমাদের রিয়েল লাইফের প্রত্যেকটা জায়গায় কিন্তু শ্রেণীবিন্যাসকরণ বা যে ক্লাসিফিকেশন ব্যাপারটা আসলে অনেক দরকার। তারপর ক্লাসের ক্ষেত্রে কি হয়, ক্লাসের ক্ষেত্রে আমরা দেখো ছেলেরা এক জায়গায় বসি, মেয়েরা এক জায়গায় বসি, বা ক্লাসিফাইড ওয়েতে বসি। এই সারিতে ছেলেরা বসবে, এই সারিতে মেয়েরা বসবে, যাতে কি কোনো ধরনের ঝামেলা তৈরি না হয়। তারপর অনেকে ঝামেলা করে, এরকম ক্লাসে ছিলাম। আচ্ছা, ছোটবেলায় ছিলাম আমি ক্লাসে, আমি বড় হয়ে কোনো মানে ছেলে মেয়ে একই স্কুলে পড়ে, এরকম স্কুলে পড়ে, ছোটবেলা থেকে বয়েজ স্কুলে পড়ছি, প্রাইমারি স্কুলে ছেলে মেয়ে একসাথে ছিল, তারপর হাই স্কুল থেকে বয়েজ স্কুলে পড়ছি। যাই হোক, অন্য টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা পড়ায় ফেরত আসি, তাই না? তো একটু আগে কি বলছিলাম যে আজ পর্যন্ত পৃথিবীতে 15 লক্ষ, আই রিপিট 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। বুঝতে পারো, মানে ধারণা করতে পারো যে 15 লক্ষ প্রজাতি প্রাণী আবিষ্কৃত হয়েছে। শুধুমাত্র একটা উদাহরণ দেখো, এই যে সাগরের ভিতরে একটা ভিডিও আছে, সাগরের নিচে তলদেশের একটা ভিডিও আছে। দেখো শুধুমাত্র সাগরের তলদেশে কত হাজার হাজার লক্ষ লক্ষ, এটা জাস্ট অল্প একটা আছে এখানে, বাট দেখলে বোঝা যায় কত ধরনের, কত প্রজাতির বা কত বিচিত্র ধরনের পৃথিবী আল্লাহ আমাদের জন্য তৈরি করে রাখছে। সো এই দেখো, এই প্রাণী জগতের প্রত্যেকটা ব্যাপারে তুমি আলাদা আলাদা ভাবে জানতে পারবা। প্রত্যেকটা প্রাণী এটার বৈশিষ্ট্য কেমন, এটার বৈশিষ্ট্য কেমন, এটাকে জানতে পারবা না। সো তুমি কি করবা, প্রত্যেকটাকে আলাদা শ্রেণীবিন্যাস করে নিবা। সেক্ষেত্রে তুমি যদি একটা কিছু বৈশিষ্ট্য জানো, সেক্ষেত্রে পুরো জিনিসটার বৈশিষ্ট্য জানতে পারবা। যেমন তুমি জানলা যে হোমোসাপিয়েন্স নামে এক ধরনের প্রাণী আছে, তাদের হচ্ছে 2টা হাত আছে এবং 2টা পা আছে। হোমোসাপিয়েন্স মানে হচ্ছে মানুষ, মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসাপিয়েন্স। সো হোমোসাপিয়েন্সের ব্যাপারে তুমি শুধুমাত্র একটা বৈশিষ্ট্য জানলি, প্রত্যেকটা আলাদা আলাদা মানুষের ব্যাপারে বৈশিষ্ট্য জানার দরকার নেই। এখন দেখো কিছু মানুষ আছে খারাপ মানুষ, তারা চুরি করে, ঘুষ খায়, ওদের কথা আলাদা। আচ্ছা দেখো, আমরা তো ক্লাসের ভিতরে থাকি, বাইরে না। সো শ্রেণীবিন্যাস কেন দরকার এটা বুঝলাম। তারপর আরো উদাহরণ, আমি অনেকগুলো উদাহরণ রাখছি এখানে কেন দরকার। ধরো সুন্দরবনের কথা চিন্তা করো, সুন্দরবনে কি আছে, হরিণ আছে, এরকম সুন্দর সুন্দর হরিণ আছে। তারপর ধরো এই যে আমার মতো শক্তিশালী বাঘ আছে। অনেকে আসলে আচার আচরণ বাঘের মতো, মানে উপরে ভাব দেখায় বাঘের মতো, বা ভিতরে আসলে বিরাট। সুন্দরবনে এরকম অনেক ধরনের প্রাণী আছে। তারপর ধরো হাতি আছে, তোমরা অনেকে তোমাদের ফ্রেন্ডদেরকে ভোট্টু, হাতি এসব বলো। এই বাইরে আমি কিন্তু বডি শেমিং করতে বলতেছি, আমার কাছে এটা কোনো ম্যাটার না। মানে আমি মনে করি না যে ফ্রেন্ডদেরকে এই যে হাতি, ক্যাঙ্গারু গুলো বললে খুব বেশি মাইন্ড করা উচিত। বিকজ আমাকেও বলা হয়, আমি খুবই চিকন ছিলাম, এখন অবশ্য চিকন, তখন আমাকে হচ্ছে ক্যাঙ্গারু বলা হয়, আমি মাইন্ড করতাম আসলে। তো যাই হোক, যে হাতি আছে, তারপর আরো কত ধরনের প্রাণী আছে, সরি 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 আরো কত ধরনের প্রাণী আছে, তাই না? সো এটাই প্রথম থেকে বলে আসছে যে এগুলো কেন দরকার। কারণ কি, আমরা একটা ব্যাপারে জানলে বা একটা বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য জানলে পুরো প্রজাতির ব্যাপারে আমরা জানতে পারি। সেই জন্য আমাদের শ্রেণীবিন্যাস দরকার।
এবং শ্রেণীবিন্যাস এই যে মানে শ্রেণীবিন্যাসটা এতটাই ইম্পর্টেন্ট যে এটার জন্য বিজ্ঞানের আলাদা একটা শাখাই খোলা হয়েছে, সেটার নাম হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। সেটার ব্যাপারে আমরা পরবর্তী স্লাইডগুলোতে বিস্তারিত জানবো। তো এরপরে কি আছে দেখি, এরপর হচ্ছে এই যে একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। মানে ধাপে ধাপে কয়েকটা ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। কয়েকটা ধাপে ধাপে কিভাবে বিন্যস্ত করা হবে একটু পরে, জাস্ট দুইটা স্লাইড পরে আমরা দেখছি। এরপর কি প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, এর নাম শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। জীববিজ্ঞান মানে এই যে যে জিনিসটা পড়লা এটা হচ্ছে জীববিজ্ঞানের অংশ, জীববিজ্ঞান বা বায়োলজির অংশ। তোমরা যখন 9, 10 বা ইন্টারমিডিয়েটে যাবে, তা যদি কেউ সায়েন্স নাও তখন হচ্ছে তোমাদের মানে বিজ্ঞানের 3টা সাবজেক্ট থাকবে। একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান বা ফিজিক্স, আর একটা হচ্ছে রসায়ন বা কেমিস্ট্রি, আর একটা হচ্ছে বায়োলজি বা জীববিজ্ঞান। সো জীববিজ্ঞান বা বায়োলজির অংশ হচ্ছে এইটা প্রাণীজগতের শ্রেণীবিন্যাস। সো এই যে জীববিজ্ঞানের একটা আলাদা শাখা, মানে জীববিজ্ঞান তো বিজ্ঞানের একটা শাখা, ওটার ভিতর আলাদা একটা শাখা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। মানে এই অধ্যায়ে যেটা পড়বো সেটা হচ্ছে বিজ্ঞানের আলাদা একটা শাখা, সম্পূর্ণ আলাদা একটা শাখার নাম হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। আচ্ছা চলো এখন হচ্ছে মেইন পড়া শুরু করি। সো এই যে শ্রেণীবিন্যাস বিদ্যা, আমরা তো জানি যে বিজ্ঞানীদের অবদানের ফলে আমাদের বিজ্ঞান আসলে আজকের এই অবস্থানে চলে আসছে, তাই না? সো এক্ষেত্রে অনেক বিজ্ঞানীর অবদান আছে, বাট এখন কি হয়, আমরা যে কোনো একজন বিজ্ঞানী একটা জিনিস নিয়ে গবেষণা করি। দেখো না যে নোবেল পুরস্কার পায়, যে কোনো একজন বিজ্ঞানী একটা স্পেসিফিক বিষয়ের উপর গবেষণার জন্য নোবেল পুরস্কার পায়। প্রত্যেক বছরই তো পেপার পত্রিকায় বা টিভিতে তোমরা দেখো, তাই না? সো আগে কিন্তু এরকম হতো না। আগে হচ্ছে কি যে দার্শনিক বা জ্ঞানী টাইপের মানুষ থাকতো, ওনার হচ্ছে একজন অনেকগুলো বিষয় গবেষণা করতো, অনেকগুলো বিষয় জ্ঞান অর্জন করার চেষ্টা করতো, এবং ওনার কিছু শিষ্য থাকতো, এবং ওই শিষ্যরা একসাথে মিলে, মানে শিষ্য এবং গুরু একসাথে মিলে গবেষণা করতো। এরকম অনেকে আছে, যেমন হচ্ছে এরিস্টটল আছে, প্লেটো আছে, গ্যালিলিও আছে, এরকম এরা কিন্তু একজন আরেকজনের শিষ্য। আবার আমার এখন ঠিক মনে নেই কে কার শিষ্য, বাট পরবর্তী একটা অধ্যায় আছে আলো অধ্যায়, ওই অধ্যায়ে আমি এই স্টোরিগুলো বলবো যে কে কার শিষ্য ছিল, কিভাবে কোনটা আবিষ্কৃত হয়েছে। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরিস্টটলের কিন্তু এই যে শ্রেণীবিন্যাসকরণ বা এই যে প্রাণী জগৎ, আমাদের এই বিশাল প্রাণী জগৎকে শ্রেণীবিন্যাসকরণে এরিস্টটলের ভূমিকা আছে। আর একজন বিজ্ঞানীর ভূমিকা আছে, তার নাম কি, তার নাম হচ্ছে জন রে। আর সবচাইতে বেশি যার অবদান আছে তিনি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। এই যে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা যেটা, সেটা জনক বলা হয়ে থাকে এই যে ক্যারোলাস লিনিয়াসকে। এই যে আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস জানো, তোমরা যখন বইতে বিজ্ঞানীদের ছবিগুলো দেখো, এই যে দেখো ম্যাক্সিমাম ছবি কিন্তু একই ধরনের দেখে। নিউটনের ছবি বলো, তারপর আরো বিজ্ঞানী আছে, সবার ছবি একই রকম দেখে। কারণ কি, ওই সময় মানে তারা যে সময় ছিল সেই সময় কিন্তু আসলে ক্যামেরা ছিল না। সো এগুলো হচ্ছে হাতে আঁকা ছবি, এই জন্য একই রকম দেখে। দেখো এবার বুঝলাম যে ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হয়। দাঁড়া একটু পানি খাই, হাঁপাই গেছি, একটু পানি খাই তারপরে আসছি, 1 মিনিট ব্রেক। তো এই যে ক্যারোলাস লিনিয়াস, ওনাকে তো এই যে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হয়। তো ক্যারোলাস লিনিয়াসের আরো একটা অবদান আছে, এই যে বৈজ্ঞানিক নাম, একটু আগে কি বলছিলাম যে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সাপিয়েন্স, এটাকে কিন্তু নামকরণ করেছেন, বা প্রাণীর নামকরণে যে দ্বিপদ নামকরণ পদ্ধতি বা যে কোনো প্রজাতির নামকরণ পদ্ধতি, এটা কিন্তু আবিষ্কার করছেন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস নামে এই বিজ্ঞানী। তো দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণের জনক বলা হয় থাকে যে ক্যারোলাস লিনিয়াসকে, এটা তোমরা মনে রাখতে পারো। দেখো আরেকটা ইম্পর্টেন্ট কথা, এটা তো কি বলছিলাম প্রথমে, কি বলছি যেটা বায়োলজি বা জীববিজ্ঞানের অংশ। এখন বায়োলজি বা জীববিজ্ঞান এটা যারা মেডিকেলে পড়তে চাও তাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো যাদের টার্গেট হচ্ছে মেডিকেল, তারা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ মেডিকেল সায়েন্সে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মনে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মুখস্থ বিদ্যাটা অনেক বেশি ম্যাটার করে। সো একটু ট্রাই করবা যে এগুলো একটু মুখস্থ রাখার জন্য, যে শ্রেণীবিন্যাসের জনককে ক্যারোলাস লিনিয়াস, কি বলে, হ্যাঁ শ্রেণীবিন্যাসের জনক বা শ্রেণীবিন্যাস বিদ্যার জনক ক্যারোলাস লিনিয়াস, তারপর দ্বিপদ নামকরণ পদ্ধতি আবিষ্কার করেন, এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস নামে এই বিজ্ঞানী। তো এটা কেন বলছি, দেখো তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাও, এডমিশন টেস্ট কি দিয়ে, ইন্টারমিডিয়েটের বই দিয়া, সো তখন কি হবে, এগুলো করার জন্য আলাদা করে মাথায় প্রেশার পড়বে না, কারণ এগুলো তো তখন থাকবি, আরো অনেক অ্যাডভান্স জিনিস থাকবে। তো তখন যদি এগুলোই তোমার মাথায় না থাকে, তখন কিন্তু দুইটা প্রেশার একসাথে পড়বে, এগুলো তোমার মুখস্থ করতে হবে, পরবর্তীগুলো মুখস্থ করতে হবে। সো আগে থেকে যদি এগুলো মুখস্থ করে দাও, তখন কিন্তু প্রেশারটা অনেকটা কম পড়বে। সো সবসময় আমি এই জন্য বলি যে এডমিশন টেস্টের সময় বা এডমিশন পিরিয়ডে যদি তুমি সাফার করতে না চাও, সেক্ষেত্রে আগে থেকে জিনিসগুলো মাথায় নিয়ে নাও, সেটা ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বা বায়োলজি বা জীববিজ্ঞানের অংশই বলো। আচ্ছা যাই আমরা পরে ফেরত আসি। সো ক্যারোলাস লিনিয়াসের নামকরণ পদ্ধতি কিরকম, হোমো সাপিয়েন্স, এটা দুই ভাবে লেখা হয়, মানে দুইটা অংশ করে লেখা হয়।
একটা হচ্ছে হোমো সাপিয়েন্স, প্রথম অংশটা হচ্ছে তার প্রজাতি এবং দ্বিতীয় অংশটা হচ্ছে তার গণ। এরকম অনেকগুলা মানে প্রত্যেকটা প্রজাতির আলাদা নাম আছে, যেমন ধানের বৈজ্ঞানিক নাম মেবি অরাইজা সেটিভা, তারপর হচ্ছে বাঘের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস। তারপর আমার মনে নেই, বৈজ্ঞানিক নাম কিন্তু মুখস্থ করা লাগবে তোমাদের, 19 মুখস্থ করা লাগবে, এখন যেগুলো আছে ওগুলো মুখস্থ করে নাও, 19 মুখস্থ করবা, তারপর ইন্টারমিডিয়েট তো আসে। আচ্ছা যাই হোক, প্রজাতি এবং গণ, এবং এটাকে হাতে দেখলে এরকম নিচে দুইটা দাগ দিতে হয়, আলাদা আলাদা ভাবে দুইটা দাগ দিতে হয়। প্রথমটা হচ্ছে বড় হাতের এবং দ্বিতীয় অংশটা ছোট হাতের হবে, হোমো সাপিয়েন্স। বুঝলাম, এতটুকু মনে রাখতে হবে, এখানে খুব বেশি বোঝার কিছু নাই, না মুখস্থ কর। সরি, এরপর কি আছে? এরপর হচ্ছে মেইন শ্রেণীবিন্যাসের পড়া শুরু। চল একেবারে মাথা থেকে সবকিছু ফেলে দাও। মাথায় যদি আশেপাশে যদি এরকম হতে পারে যে পিসিতে ক্লাসটা দেখছো এবং হাতে ফোন আছে, তাহলে ফোনটা ফেলে দাও। হাতে যদি খাবার থাকে সরিয়ে ফেলো। একেবারে সুন্দরভাবে খাতা কলম নিয়ে বস। আমি যেটা বলছি সেটা একটু মাথার ভিতরে ঢুকাই নাও, একেবারে মাথাটাকে একেবারে মানে ফ্রেশ করে নাও, যে অন্য কোনো চিন্তা নেই, আমি জাস্ট একটা শ্রেণীবিন্যাস বিদ্যা এই জিনিসটা বলবো। তো আমাদের এই সমস্ত জীবজগৎ, এই যে পুরো জীবজগৎ, এই জীবজগৎকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়। এই জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করা হয়। ভাগ দিলে কি? দুইটা সুপার কিংডম। লেখা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। দুইটা সুপার কিংডমে ভাগ করা হয়। যদি লেখা দেখা না যায় সেক্ষেত্রে হচ্ছে ভিডিও রেজলিউশনটা বাড়িয়ে, তুমি যদি ইউটিউবে দেখে থাকো তাহলে হচ্ছে 1080p করে নাও, তাহলে কিন্তু একেবারে ফুললি মানে খুব স্পষ্টভাবে তুমি দেখতে পারবা। তো দুইটা সুপার কিংডমে ভাগ করা হয়, একটা নাম হচ্ছে প্রোক্যারিওটা আর একটা নাম হচ্ছে ইউক্যারিওটা। সমস্ত জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করা হয়। আই রিপিট, সমস্ত জীবজগৎ, আমাদের চারপাশে যত জীব দেখো সবকিছুকে দুইটা সুপার কিংডমে ভাগ করা হয়। একটা হচ্ছে যেগুলো আমরা চোখে দেখি, যেগুলো চোখে দেখি না, আনুবীক্ষণিক, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, সেগুলোকেও কিন্তু এইগুলোর ভিতর আছে। কোনটার ভিতর আছে সেগুলো বলছি। শুধুমাত্র এতটুকু জেনে রাখবেন, চারপাশে যত জীব আছে, এই যে আমাদের মানুষ, তারপর হচ্ছে মানুষের মতো দেখতে আরো অনেক প্রাণী আছে। আচ্ছা যাই, সো এই যে সমস্ত প্রাণী জগৎকে বা সমস্ত জীব জগৎকে দুইটা শ্রেণীতে ভাগ করা হয় বা দুইটা সুপার কিংডমে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। তো এখন আসি প্রোক্যারিওটা। প্রথম যে সুপার কিংডম এটা হচ্ছে প্রোক্যারিওটা। সো প্রোক্যারিওটা নামটা কি জন্য হয়েছে সবসময় মনে রাখবা, এটা মনে না রাখলে হবে, তোমাদের বইতে যেহেতু নাই। ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস, এবং প্রোক্যারিওন মানে বোঝায় আদি নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের আদি অবস্থা। তো এক্ষেত্রে বুঝতে পারি এটা হচ্ছে আদি নিউক্লিয়াস, মানে এদের কোষের যে নিউক্লিয়াসটা, কোষ বিভাজন পরবর্তী অধ্যায় আছে, তখন বুঝবা যে নিউক্লিয়াস কি, যদি কেউ জেনে না থাকো। তোমরা তো 6 এ পড়ছো কোষ, তাই না? সবাই তো জানো নিউক্লিয়াস কি। সো আদি নিউক্লিয়াসধারী যে জীব তাদেরকে বলা হয় থাকে প্রোক্যারিওটা। এই যে দেখো, এটার বৈশিষ্ট্য লেখা আছে যে কোনো সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে না, এরা এককোষী, আণুবীক্ষণিক এবং আদিকোষী জীব। সো সমস্ত জীবজগৎকে দুইটা ভাগ করা হলো, যে আণুবীক্ষণিক জীব যারা তাদেরকে এই পাশে সরাই না হলো, যে এদের কোনো সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে না, এরা এককোষী, মানে পুরো জীবটাই একটা কোষ দিয়ে গঠিত, জাস্ট এককোষী, এবং এরা আণুবীক্ষণিক এবং আদিকোষী জীব, মানে কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, যেটা সুনির্দিষ্ট বা সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট এটুকু মনে রাখবা যে জীবজগৎ দুইটা সুপার কিংডমে ভাগ করা হয়, সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। সুপার কিংডম 1 হচ্ছে প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটা মানে কি? আদি নিউক্লিয়াস যাদের থাকে সেটা হচ্ছে প্রোক্যারিওটা। এরপর হচ্ছে ইউক্যারিওটা। ইউক্যারিওটা কি? এদের কোষে সুনির্দিষ্ট নিউক্লিয়াস বিদ্যমান। ইউক্যারিওট মানে নিউক্লিয়াসের পরবর্তী অবস্থা যেটা বোঝায়, বা সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুনির্দিষ্ট নিউক্লিয়াস বিদ্যমান। এরা প্রকৃত কোষী জীব, এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। এখানে কি বলছিলাম? এককোষী প্লাস হচ্ছে নিউক্লিয়াস আদি অবস্থায় থাকে, মানে সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না, কোষের গঠন আসলে সুগঠিত থাকে না, ঠিকভাবে থাকে না। আর এক্ষেত্রে কি হয়? সুনির্দিষ্ট নিউক্লিয়াস বিদ্যমান। এক্ষেত্রে কিন্তু এরাও কিন্তু এককোষী হতে পারে, যাই এতটুকু না বুঝলে খুব একটা প্রবলেম নাই, জাস্ট এতটুকু জেনে রাখো জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। এখন যত সময় বলছি, বারবার কেন বলছি আমি, আমাকে অনেকেই বলো যে ভাই আপনি একই কথা বারবার বলেন, কেন বলি? যাতে আমাদের মাথায় পড়াটা ঢুকে যায়। তো সুপার কিংডম 2 এটা হচ্ছে ইউক্যারিওটা। ইউক্যারিওটাকে কেন বলা হয়? কারণ এদের সুনির্দিষ্ট নিউক্লিয়াস বিদ্যমান। এরা প্রকৃত কোষী জীব, এককোষী অথবা বহুকোষী, যে কোনোটাই হতে পারে। আচ্ছা, আমি হাঁপাই যেতেছি পুরো। সো এখন দেখো সুপার কিংডম 2, সুপার কিংডম 2, এই যে সুপার কিংডম 2 কে আবার হচ্ছে 4টা কিংডমে ভাগ করা হয়। সুপার কিংডম 2 কে আবার 4টা কিংডমে ভাগ করা হয়, মাথায় ঢুকায় না ভালো করে। সুপার কিংডম 2 কে 4টা কিংডমে ভাগ করা হয়, ভালোভাবে দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে ভালোভাবে। সুপার কিংডম 2 কে 4টা কিংডমে ভাগ করা হয়। 4টা কিংডমের নাম কি? প্রোটিস্টা, প্লান্টি, ফানজাই, অ্যানিমেলিয়া। কিংডম 4টা কি? প্রোটিস্টা, প্লান্টি, ফানজাই এবং অ্যানিমেলিয়া।
এবং এই যে কিংডম এনিমেলিয়াকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়, কিংডম এনিমেলিয়াকে আবার হচ্ছে 9টা পর্বে ভাগ করা হয়। আই রিপিট, এই দেখো সমস্ত জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। ইউক্যারিওটা সুপার কিংডমটাকে আবার 4টা কিংডমে ভাগ করা হয়, একটা কি প্রোটিস্টা, আর একটা কি প্লান্টি, আর একটা হচ্ছে ফাঙ্গাই, আর একটা হচ্ছে কিংডম এনিমেলিয়া। প্রত্যেকটা এই যে 4টা কিংডমে ভাগ করা হয়। এখন এই যে কিংডম এনিমেলিয়া এটাকে আবার 9টা পর্বে ভাগ করা হয়, এটাকে আবার 9টা পর্বে ভাগ করা হয়। পর্বগুলো কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। এই কর্ডাটাকে আবার হচ্ছে 3টা উপপর্বে ভাগ করা হয়। উপপর্বগুলো কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটাকে আবার কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়, শ্রেণীগুলো কি? সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিক্স, অস্টিকথিক্স, উভচর, সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী। আই হোপ এগুলো বুঝছো। আমি পুরো হাঁপাই গেছি ভাই। কিংডম এনিমেলিয়াকে 9টা পর্বে ভাগ করা হয়। পর্বগুলো কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। এই সবগুলা, এই 9টা কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা পড়বো। এরপর হচ্ছে কর্ডাটাকে আবার 3টা উপপর্বে ভাগ করা হয়, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটাকে আবার কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়, সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিক্স, অস্টিকথিক্স, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। মাথায় ঢুকাই নাও, কিংডম এনিমেলিয়া কিভাবে আসছিল সেটা বুঝছি। সো কিংডম এনিমেলিয়া থেকে শুরু। কিংডম এনিমেলিয়াকে 9টা পর্বে ভাগ করা হয়। এই 9টা পর্বের মধ্যে সর্বশেষ যে পর্ব কর্ডাটাকে আবার 3টা উপপর্বে ভাগ করা হয়। উপপর্বগুলো কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটাকে আবার হচ্ছে কয়টা? 2 3 4 5 6 7টা শ্রেণীতে ভাগ করা হয়, সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিক্স, অস্টিকথিক্স, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। আই হোপ এটা মাথার ভিতর ঢুকাই গেছে একেবারে ভালোভাবে। ভিডিওটা একটু থামায়া একেবারে ফুললি নিজের হাতে এটা একটু লেখো প্লিজ, রিকোয়েস্ট করছি তোমাদের কাছে। দেখো এখানে আমার কোনো লাভ নেই, তুমি হাতে লিখলে না লিখলে আমার কোনোই লাভ হবে না, বাট রিকোয়েস্ট করছি যদি ভালোভাবে পড়াশোনা করার ইচ্ছা থাকে বা ফিউচারে কিছু করার ইচ্ছা থাকে, এই রিলেটেড বায়োলজি রিলেটেড সাবজেক্টে বা ভালো কোথাও চান্স পাওয়ার ইচ্ছা থাকে। হ্যাঁ, চান্স পাওয়া নিয়ে অনেক কিছু বলছি, এটা ক্লিয়ার করছি কেন বলছি। সবসময় চান্স পাইলে লাইফে সবকিছু না এটাও বলবো, বাট চান্স পেলে কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ তুমি পাবা। এটার ব্যাপারে ভিডিওর শেষের দিকে বা ক্লাসের শেষের দিকে বলবো। তো এটা একটু মাথার ভিতর ঢুকাই নাও। কিংডম এনিমেলিয়াকে 9টা পর্বে ভাগ করা হয়। 9টা পর্বকে মানে 9টা পর্বের কর্ডাটাকে আবার 3টা উপপর্ব, এবং এই যে 3টা উপপর্বের ভিতর ভার্টিব্রাটাকে আবার 7টা শ্রেণীতে ভাগ করা হয়। আই হোপ এতটুকু তোমাদের মাথায় ঢুকছে। এতটুকু কি মাথায় ঢুকছে ভাই আপুরা? বলো একটু তাড়াতাড়ি করে যে এতটুকু মাথায় ঢুকছে কিনা, একটু তাড়াতাড়ি করে বলো। এতটুকু মাথায় ঢুকছে কিনা একটু তাড়াতাড়ি করে বলো প্লিজ। এতটুকু মাথায় ঢুকলে আমি পরবর্তী ক্লাস মানে পরবর্তী টপিকে যাব। তার আমি আবার একটু পানি খাই। তো এই যে কিংডম এনিমেলিয়ার 9টা পর্ব আছে, এই যে টোটাল 9টা পর্ব আছে। 9টা পর্ব থেকে কর্ডাটা হচ্ছে 3টা উপপর্ব আছে, এবং তারপর হচ্ছে ভার্টিব্রাটা থেকে আরো অনেক কিছু আছে। এখন হচ্ছে প্রথমে শুরু করি এই যে কিংডম এনিমেলিয়া, এটার যে পর্বগুলো আছে পরিফেরা দিয়ে শুরু করি। চল পরিফেরা দিয়ে শুরু করি। পরিফেরা নামটা কিভাবে আসছে? দেখো আমাদের লিস্টে সর্বপ্রথম হচ্ছে পরিফেরা, তার মানে পরিফেরা হচ্ছে সবথেকে সহজ সরল নম্র ভদ্র, আমার মতন একটা। যাই হোক, এটা হচ্ছে পরিফেরা। তো পরিফেরার নামটা কিভাবে আসছে? পরিফেরার নামটা যদি দুই ভাগে ভাগ হয়, প্রথমে দুইটা উদাহরণ আছে পরিফেরা পর্বে, দুইটা উদাহরণ দেওয়া আছে। দেখো এই যে স্পঞ্জিলার উদাহরণ দেওয়া আছে। তো পরিফেরা নামটা কিভাবে আসলো সেটা একটু দেখি। পরিফেরার নামটা আসছে দুইটা শব্দ থেকে। দুইটা শব্দ, একটা প্রথম অংশ হচ্ছে পোর, এটা একটা ল্যাটিন শব্দ, যে পরের অংশ ফেরা সেটা একটা ল্যাটিন শব্দ। সো এই পোর এর মানে কি? মানে হচ্ছে এই শব্দটা হচ্ছে ল্যাটিন পোরাস শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে ছিদ্র। এটা অনেক আগে আমি যখন প্রথম পাওয়ার পয়েন্ট বানাইছি তখন বানাইছি, এই জন্য এরকম আঁকা বাঁকা অ্যানিমেশন দিচ্ছে। আচ্ছা যাই হোক, সো তার পরের অংশ কি? পরের অংশ হচ্ছে ফেরা। তো দুইটা অংশ মিলে একসাথে নাম হচ্ছে পরিফেরা। তো প্রথম অংশ পোর, যেটা একটা ল্যাটিন শব্দ, যেটা আসছে হচ্ছে পোরাস থেকে, যার
মানে হচ্ছে ছিদ্র, এবং ফেরা এটা কি, এটা একটা ল্যাটিন শব্দ যার অর্থ যেটা আসছে ফের থেকে, যেটা ইংলিশ মানে হচ্ছে টু বিয়ার মানে বহন করা। তো ওভারঅল অর্থ কি দাঁড়ায়, যে ওভারঅল অর্থ দাঁড়ায় ছিদ্র বহন করে। পোর মানে পরিফেরা নামটা আসছে পোর এবং ফেরা থেকে। পোর মানে হচ্ছে ছিদ্র এবং ফেরা মানে হচ্ছে বহন করা। তো ওভারঅল অর্থ কি দাঁড়ায়, যারা হচ্ছে ছিদ্র বহন করে তারা হচ্ছে পরিফেরা, মানে পরিফেরা পর্বের প্রাণীরা আসলে ছিদ্র বহন করে, তাদেরকে বলা হয়ে থাকে পরিফেরা। তো পরিফেরা পর্বের একটা উদাহরণ দেওয়া আছে, এই যে দেখো এরকম, আমি এই জায়গায় যে জায়গায় আছি সেদিকে হচ্ছে পাশে ট্রেন মানে রেল লাইন আছে, সো একটু পর পর হচ্ছে ট্রেন যাওয়ার শব্দ আছে, ট্রেনের সাইরেন বা হুইসেল, সাইরেন বলে না হুইসেল বলে, যাই হোক। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবা? স্পঞ্জ দেখছো না তোমরা, তোমাদের আম্মুরা বা তোমরা অনেক সময় যারা মেয়েরা আছে তারা তো কাজ করো, বাইরের কাজ করো, তাই না? যারা লক্ষ্মী মেয়ে ভদ্র সব মেয়েরা আছে তারা তো ঘরের কাজ মাকে হেল্প করে অবশ্যই, ছেলেরাও করে, ভালো ছেলে, আমার মতো ভালো ছেলে আছে যারা, তারা তো মাকে অবশ্যই হেল্প করে। আচ্ছা, যাই হোক, সো এই যে থালা বাটি ধোয়ার জন্য যে স্পঞ্জ ব্যবহার করে না, যে তারা দেখে স্পঞ্জ ফুল, এই যে সরি 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 কোথায় চলে গেল, এই যে স্পঞ্জ। সো এইটার বৈশিষ্ট্য যদি তুমি মনে রাখতে পারো এবং সহজ সরল, এই যে স্পঞ্জটাকে মনে রাখবা যে সহজ সরল স্পঞ্জ, তাহলে তুমি এটার বৈশিষ্ট্যগুলো ম্যাক্সিমাম মনে রাখতে পারো। তো পরিফেরার বৈশিষ্ট্য মানে প্রথম আছে স্বভাব এবং বাসস্থান। এখানে আরেকটা ছোট কথা বলি, সেটা কি, দেখো এটা তো ইন্টারমিডিয়েটও আছে, সো অনেক স্যাররা করে কি, এই যে স্বভাব এবং বাসস্থান, তারপর হচ্ছে বৈশিষ্ট্য, এক্ষেত্রে কি করে আরো অনেক বেশি কিছু অ্যাড করে দেয়, মানে স্বভাব এবং বাসস্থান এইটাই যতগুলো বইতে দেওয়া আছে, বইয়ে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে তার সাথে আরো অনেক কিছু অ্যাড করে দেয়। দেখো এখন চাইলে তো আমি গুগল ঘেটে তারপর ইন্টারমিডিয়েটের বই থেকে অনেক কিছু তোমাদেরকে দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে লাভ হবে কি, কোনো তো লাভ হবে না, তাই না? তোমাদের মাথার ক্যাপাসিটি যতটুকু ততটুকু অনুযায়ী তোমাদেরকে দেওয়ার ট্রাই করতে হবে, তাহলে তোমরা আসলে জিনিসটাকে রিসিভ করতে পারবে। তো স্বভাব এবং বাসস্থান তোমাদের বইতে যেগুলো দেওয়া আছে সেগুলোই পড়াই দেবো, মানে ওইগুলোই মুখস্থ করবা, আর এর বেশি কিছু যাওয়ার দরকার নেই। তো স্বভাব এবং বাসস্থানের প্রথমে দেওয়া আছে পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। একটু আগে যেটা বলো যে পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত, স্পঞ্জ নামে পরিচিত। তোমার আশেপাশে কি স্পঞ্জ আছে? না, স্পঞ্জের উদাহরণ দেওয়ার মধ্যে কিছু আসলে নাই। স্পঞ্জ কেন? কারণ স্পঞ্জের ভিতর কি অগণিত বা অসংখ্য ছিদ্র থাকে না, এবং পরিফেরা পর্বের বৈশিষ্ট্যের প্রথমে কি বলছি যে পরিফেরা নামটাই হচ্ছে যারা ছিদ্র বহন করে বা যাদের অনেক বেশি ছিদ্র আছে তারা হচ্ছে পরিফেরা। তো পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত, এটা দেখলেই বোঝা যায়। এরপর বৈশিষ্ট্য কি, মানে এরপর স্বভাব এবং বাসস্থানের কি লেখা আছে, যে পৃথিবীর সবখানে, পৃথিবীর সব জায়গায়, সমস্ত জায়গায় পাওয়া যায়। এরপর কি, এরপর হচ্ছে অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু প্রাণী স্বাদু পানি। স্বাদু মানে হচ্ছে সামুদ্রিক মানে হচ্ছে লবণাক্ত পানি, যেটা লবণাক্ত পানিতে পাওয়া যায় কিছু, আবার স্বাদু পানি, স্বাদু পানি মানে সাধারণ পানি, যেটা মিঠা পানি যেটাকে বলে থাকি, মানে সাধারণ নদী নালা যেটা পানি। অনেক নদীর পানি আছে লবণাক্ত, যেমন সাগরের কাছের দিকে, বঙ্গোপসাগরের কাছে, আমাদের তো বঙ্গোপসাগরের পাশে অবস্থিত দেশ বাংলাদেশের কথা বলছি। সো সাগরের পাশের আশেপাশে যে অঞ্চলগুলো আছে, যেমন বরিশাল, পটুয়াখালী, আমি মানে সাগর পাড়ের মানুষ তাই বলছি। সো আমাদের অঞ্চলের পানিগুলো বা নদীর পানি হচ্ছে লবণাক্ত, আর হচ্ছে উত্তরবঙ্গ বা ওই দিকের অন্য একটু সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চল, সেখানে নদীর পানি বা খালের পানি যেটাই বলো, সেটা পানি হচ্ছে মিষ্টি। মিষ্টি বলতে মিষ্টি পানি তো মিষ্টি না, শরবতের মতো মিষ্টি না, মানে লবণাক্ত না, সেটিকে মিঠা পানি বলা হয় থাকে। সো অধিকাংশ প্রজাতির সামুদ্রিক, তবে কিছু প্রাণী স্বাদু পানিতে বসবাস করে। এই যে পরিফেরা পর্বের প্রাণী, পরিফেরা পর্ব, এই পর্বে কিন্তু অনেকগুলো প্রাণী থাকে, মানে প্রত্যেকটা পর্বে কিন্তু অনেকগুলো প্রাণী আছে। জাস্ট আমরা সাধারণ বৈশিষ্ট্যগুলো বলছি, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মানে চেঞ্জও থাকতে পারে। সব জায়গায় দেখবা সাধারণ বৈশিষ্ট্য লেখা, বৈশিষ্ট্য লেখা না, সাধারণ বৈশিষ্ট্য লেখা। কারণ কি, সাধারণ বৈশিষ্ট্য মানে সাধারণত একটা মানে কি বলে এজিউম করে দেওয়া হয়। যেমন ধরো একটা ভালো উদাহরণ দিই, ধরো মানুষের বৈশিষ্ট্য বা হোমোসাপিয়েন্সের বৈশিষ্ট্য তুমি দেখতে গেল, তো সেক্ষেত্রে কি লিখবা, লিখবা যে হাতে 5টা আঙুল থাকে, বা অনেকের কিন্তু হাতে 6টা আঙুল থাকে। অনেক মুভিতে দেখছো বা অনেক আশেপাশে মানুষজন আছে যাদের 6টা আঙুল থাকে, তাই না? সো সেক্ষেত্রে এরকমই যে সাধারণ বৈশিষ্ট্য লেখা। তো সব যাই হোক, আমরা বাইরে চলে যাচ্ছি বারবার। স্বভাব এবং বাসস্থানে কি লেখা আছে, যে পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত, পৃথিবীর সব জায়গায় এদেরকে পাওয়া যায়, এবং অধিকাংশ প্রজাতির সামুদ্রিক, তবে কিছু প্রাণী স্বাদু পানিতে বসবাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়, মানে দলবদ্ধ হয় একই জায়গায় বসবাস করে। ও আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এইটা প্রাণী হলেও এটা কিন্তু চলাচল করতে পারে, এটা কিন্তু গাছের মতো স্থির, এই জন্য এদেরকে সরলতম বহুকোষী প্রাণী বলা হয়। এই যে পরিফেরাকে সরলতম বহুকোষী, মানে সবচেয়ে সরল, একেবারে সহজ সরলতে, সেটাই বলা হয় থাকে পরিফেরাকে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। সো স্বভাব এবং বাসস্থানটা আবার একটু রিভিউ করি। আচ্ছা, পরের স্লাইডেও তো আছে যে পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। দাঁড়ান, পেন নিই, পেন দিয়ে দাগায় পড়ালে একটু মনে রাখতে সুবিধা হবে।
পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। সেই স্পঞ্জের সাথে মিল রেখে একটু পড়ার ট্রাই করো। পৃথিবীর সব জায়গায় এরা হচ্ছে সাধারণ, মানে খুবই সহজ সরল, এজন্য সব জায়গায় যে কোনো জায়গায় এরা থাকতে পারে, এইভাবে মনে রাখবা। অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে, মানে স্বাদু পানি সাধারণ পানিতেও বাস করে। এরপর হচ্ছে এরা সাধারণত দলবদ্ধ হয়। সাধারণ সহজ সরল যে মানুষ তারা কিন্তু দলবদ্ধ হয়, এরকম ভাবে মনে রাখতে পারে যে সহজ সরল, এজন্য সব মানুষের সাথে মিশতে পারে, এজন্য হচ্ছে এরা দলবদ্ধ হয়, বসবাস করে। ওকে, আই হোপ এটা বুঝছো। এরপর হচ্ছে বৈশিষ্ট্য বা সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্যতে কি দেখতে পারি? সরলতম। দেখো প্রথমে বলছিলাম সরলতম, বহুকোষী প্রাণীদের ভিতর সবচাইতে সরল হচ্ছে এই যে পরিফেরা পর্বের প্রাণীরা, একেবারে সরলতম প্রাণী। সরল বলতে ওদের আচার আচরণ সরল না, ওদের গঠনটা সরল। ওদের গঠনটা তুমি যখন পড়তে যাবা, ইন্টারমিডিয়েটে কিছুটা আছে, ফুললি নেই, বা তোমরা যদি ফিউচারে জীববিজ্ঞান বা বায়োলজি নিয়ে পড়তে চাও, অনার্সে পড়তে চাও, বা ফিউচারে রিসার্চ করতে চাও, তখন কিন্তু এগুলো নিয়ে তোমাদের পড়তে হবে। তখন গিয়ে যদি পড়ো এগুলোর ব্যাপারে, তখন জানতে পারবা, এখন খুব বেশি জানতে পারবা এগুলোর ব্যাপারে। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এরা হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী। এরা কি? সরলতম বহুকোষী প্রাণী। এরপর আচ্ছা, একটা উদাহরণ দেওয়া আছে এখানে, এই যে উদাহরণ দিয়ে তারপর দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন এবং খাদ্যবস্তু প্রবেশ করে। এই যে দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, দেখো আমার পেনটা দেখা যাচ্ছে না, আমি অন্য একটা কালার নিই। এই যে দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, ছিদ্রগুলো দেখছো? ছিদ্রগুলো কিসের মতো? স্পঞ্জের মতো। এই জন্য স্পঞ্জ দিয়ে মনে রাখতে বলছি, এরা এই জন্য স্পঞ্জ নামে পরিচিত। স্পঞ্জের মতো অসংখ্য ছিদ্র থাকে, এবং এই ছিদ্রপথে পানির সাথে, ছিদ্রপথে ধরো সমুদ্রে যেহেতু থাকে, তো পানির সাথে অক্সিজেন প্রবেশ করে, পানির ভিতরে অক্সিজেন থাকে, এবং খাদ্যবস্তু প্রবেশ করে, এবং সেখান থেকে খাদ্যটা শোষণ করে নেয়। এরপর হচ্ছে বৈশিষ্ট্য, কোন সুগঠিত কোষ, কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। এটা অনেকে তো বুঝছো না, একটু বুঝে। কলা মানে কি? অনেকে জানো এটা, কলা বা টিস্যু। দেখো আমরা কি জানি, আমাদের দেহ হচ্ছে কোষ দিয়ে গঠিত। এখন দেখো বডির সব জায়গায় কি সব ধরনের কোষ থাকে বা একই ধরনের কোষ থাকে? মাথার ভিতরে এক ধরনের কোষ থাকে, হাতে এক ধরনের কোষ থাকে, তারপর হৃৎপিণ্ড, যেটা দিয়ে আমরা হচ্ছে অনুভব করি, অনেক কিছু অনুভব করি। তোমরা অনেক কিছু অনুভব করো, আমি জানি এটা আমাদের বয়সের তো সেটা অনুভব করতেই পারে। যাই হোক, সো এক এক জায়গায় এক এক ধরনের কোষ থাকে। তো কি হয়, এই যে হাতের মাসল, এটার কথা চিন্তা করো যে এখানে এক ধরনের কোষ, কিছু একই ধরনের কোষ মিলিত হয় একটা কাজ করলে স্পেসিফিক। ধরো একই ধরনের কোষ বা অনেকগুলো কোষ মিলিত হয় যদি একটা কাজ করো, তখন সেটাকে টিস্যু বা কলা বলা যায়। এইখানে যে আমি হাতটা যখন তুললাম, তখন এই জায়গার মাসলটা কিন্তু কাজ করলো। সো এটা কি করলো, একসাথে হয়, অনেকগুলো কোষ একই সাথে হয়ে একই ধরনের কাজ করলো বা একটা কাজ করলো, তখন সেটাকে বলা হয় টিস্যু বা কলা। তারপর হৃৎপিণ্ডের কথা চিন্তা করো। হৃৎপিণ্ড কি? প্রতিনিয়ত সংকুচিত, আপ ডাউন এরকম হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। সো হৃৎপিণ্ডের কোষ একটা না তো কোটি কোটি কোষ আছে। সো প্রত্যেকটা কোষ মিলিত হয় এক ধরনের কাজ করছে, সেই জন্য সেটাকে টিস্যু বা কলা বলা হয়ে থাকে। সো এই দেখো, এই জায়গায় আলাদাভাবে সুগঠিত কোষ, কলা বা টিস্যু থাকে না। এখন তোমাদের মনে হতে পারে যে ভাইয়া নড়াচড়া করলে কি সেটা টিস্যু বা কলা হবে? না, উদ্ভিদের ক্ষেত্রেও দেখো, পাতায় এক ধরনের কোষ থাকে, তারপর হচ্ছে বাকল বা ছাল, সেটা এক ধরনের কোষ থাকে, ভিতরে একই ধরনের কোষ থাকে। সো তাদেরও তো টিস্যু বা কলা আছে, তাই না? বিভিন্ন ধরনের টিস্যু তোমরা ক্লাস 9 নেবে পাবা। তো এখানে কি হয়, এই যে পরিফেরা পর্বের প্রাণীগুলো কোনো পৃথক সুগঠিত কোষ, কলা থাকে না। সো কোষ বা কলা, মানে কোষ তো অনেকগুলো থাকে, বাট কলা বা টিস্যু থাকে না। আর টিস্যু না থাকলে তো অঙ্গ এবং তন্ত্র থাকবে। অঙ্গ কি? স্পেশালি আমাদের হাত পা যেরকম, এরকম অঙ্গ আলাদাভাবে অঙ্গ থাকে না। এটা যেহেতু নড়াচড়া করতে পারে না, অঙ্গ দিয়ে কি করে? তন্ত্র কি? তন্ত্র হচ্ছে অনেকগুলো অঙ্গ একত্রে মিলিত হয়ে যে কাজ করে, সেটা হচ্ছে তন্ত্র। সো অঙ্গ যেহেতু নেই, তন্ত্র কিভাবে থাকবে, তাই না? সো পৃথক কোনো অঙ্গ এবং তন্ত্র থাকে না। আই হোপ পরিফেরা এটা বুঝছো। পরিফেরা আর কিছু আছে? না, পরিফেরা নাই। পরিফেরাটা আবার একটু রিভাইজ করি। পরিফেরায় কি বললাম এতক্ষণ? পরিফেরা পর্বের প্রাণী সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু প্রাণী স্বাদু পানিতে বা মিঠা পানিতে বসবাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয় বা একই সাথে বসবাস করে। এরপর হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য যেটা, সেটার ক্ষেত্রে কি পড়ছিলাম যে সরলতম বহুকোষী প্রাণী, দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, ছিদ্রপথে মানে এই ছিদ্রের সাথে পানি এবং অক্সিজেন এবং খাদ্যবস্তু প্রবেশ করে, এবং কোনো পৃথক সুগঠিত কোষ, কলা এবং অঙ্গতন্ত্র থাকে না। আই হোপ তোমরা পরিফেরা জিনিসটা বুঝছো। প্রত্যেকটা ব্যাপারে মানে ভিডিওটা থামায় তারপর হচ্ছে নিজে একটু বলার চেষ্টা করবা। প্রথমে ধরো এই যে পরিফেরাটা বুঝলাম, এখন কি করবা, ভিডিওটা একটু স্টপ করবা, তারপর নিজে খাতায় একটু লেখার ট্রাই করবা যে পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো কি বললাম। নোট করা, দেখো তোমরা অনেকেই নোট পাবা, চাইলে ফটোকপির দোকান থেকে নোট আনতে পারো,
তারপর ফ্রেন্ডদের কাছ থেকে নোট কালেক্ট করতে পারো, তারপর গাইড থেকে পড়তে পারো। বাট পৃথিবীর সবচাইতে ভালো নোট হচ্ছে নিজের তৈরি করা নোট। সো নিজে নিজে নোট করার ট্রাই করো। অ্যান্ড নোটগুলো যদি তোমরা করো, নোটগুলো হচ্ছে আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে তোমরা হচ্ছে পোস্ট করে দিতে পারো, সেক্ষেত্রে অন্যরা যাতে উপকৃত হতে পারে। ডিসক্রিপশনে আমাদের গ্রুপগুলো লিঙ্ক দেওয়া আছে। আমাদের সাধারণত দুইটা গ্রুপ থাকে, একটা হচ্ছে মেইন গ্রুপ যেখানে সমস্ত ধরনের স্টুডেন্টরা 6 থেকে 12 সব স্টুডেন্টরা থাকে। এরপর আরেকটা হচ্ছে মানে শ্রেণীভিত্তিক বা ক্লাস ভিত্তিক গ্রুপ, যেমন ক্লাস 8 এর জন্য ক্লাবের গ্রুপ আছে। সো দুইটা গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সুন্দর করে নোট তৈরি করে গ্রুপে পোস্ট করে দিতে পারো যাতে অন্যরা তোমাদের নোট দ্বারা উপকৃত হতে পারে। সো এই যে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য বললাম, পরিফেরা পর্বের বৈশিষ্ট্যটা একটু মাথায় ভালোভাবে গেঁথে নাও এবং নিজে নিজে একটু পড়ার ট্রাই করো, নিজে নিজে একটু বলার ট্রাই করো, তারপর ভিডিওটা ওপেন করো, নিজে নিজে একটু লেখো, তারপর হচ্ছে নিজে নিজে একটু বলার ট্রাই করো, নিজে নিজে একটু মানে মুখস্থ করে না দেখে বলার ট্রাই করো, তারপর হচ্ছে 2 নম্বর টাইম বা 2 নম্বর পর্বে ফেরত যায়। আচ্ছা, এরপরে যে পর্বটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নিডারিয়া। নিডারিয়া ইংলিশটা একটু দেখো, নিডারিয়া কিন্তু লেখা না সি নিডারিয়া, বাট উচ্চারণ হচ্ছে নিডারিয়া। বানানটা একটু মনে রাখবা, সি নিডারিয়া দিয়া, বাট উচ্চারণ হচ্ছে নিডারিয়া। নিডারিয়া এই শব্দটা কিভাবে আসছে এটা একটু এক্সপ্লেন করি, তারপর হচ্ছে এটা বৈশিষ্ট্য যায়। নিডারিয়া, নিডারিয়া শব্দটা দুইটা ভাগে বিভক্ত প্রত্যেকটার মতো। প্রথম যে অংশ সেটা হচ্ছে গ্রিক শব্দ নাইট থেকে আসছে, নাইট KNIT, নাইট থেকে আসছে। আর দ্বিতীয়টা হচ্ছে এরিয়া, এই যে এরিয়া, সরি এখানে ভুল টাইপিং মিস্টেক, এরিয়া যেটা একটা ল্যাটিন শব্দ। সো গ্রিক শব্দ নাইট, এটার অর্থ হচ্ছে নিডেল বা রোম বা কাটা, কাটাযুক্ত। তারপর হচ্ছে এরিয়া মানে হচ্ছে কানেক্টেড উইথ বা সংযুক্ত। তো ওভারঅল অর্থ কি দাঁড়ায়, রোম বা কাটা সংযুক্ত, মানে যেই পর্বের প্রাণীগুলো কাটা সংযুক্ত আছে। এখন তোমরা এই পর্বের যে প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণীগুলোকে দেখলে বুঝবা যে এখানে কোনো কাটা থাকার সুযোগ নেই, বা দেখলে বোঝা যায় না এর ভিতরে কাটা আছে, বাট আছে। এই যে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে এক ধরনের কোষ থাকে, ছোট ছোট নিডোসাইট বা নিডোপ্লাস্ট নামে এক ধরনের কোষ থাকে। ওই কোষের ভিতরে এক ধরনের কি বলে মানে কাটার মতো কাটা নিক্ষেপ করে এরকম। আমি স্লাইডে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখলে তোমরা আসলে বুঝবা যে কিভাবে কাটা নিক্ষেপ করে। তো যখন ওর পাশে কোনো শত্রু আসে তখন ওটা দিয়ে একটা কাটার মতো নিক্ষেপ করে বা বর্ষার মতো এরকম একটা নিক্ষেপ করে। তারপর দেহকে পরিষ্কার রাখে ওটার মাধ্যমে, তারপর হচ্ছে শিকার ধরে ওটার মাধ্যমে। তো সব কাজ, মোটামুটি সব ধরনের কাজই এই কোষটার মাধ্যমে করতে থাকে, যে নিডোপ্লাস্ট বা নিডোসাইট কোষের মাধ্যমে। তো নিডারিয়া পর্বটা বুঝলাম এটা কিভাবে আসছে, গ্রিক শব্দ নাইট যেটার অর্থ হচ্ছে রোম বা কাটা, এবং এরিয়া যেটার মানে হচ্ছে সংযুক্ত, এটা থেকে নিডারিয়া শব্দটা আসছে। তো নিডারিয়া শব্দ, নিডারিয়া পর্বের প্রাণীর একটা বৈশিষ্ট্য যে জেলিফিশ, যেমন মাইক্রোফোনটা চাই যেতেছে। নিডারিয়া পর্বের প্রাণীর একটা উদাহরণ এই যে জেলিফিশ। এবং স্বভাব এবং বাসস্থানে কি লেখা আছে সেটা একটু দেখি। স্বভাব এবং বাসস্থানে প্রথম লেখা আছে পৃথিবীর প্রায় সব অঞ্চলে এই পর্বের প্রাণীদের দেখা যায়, এবং এদের অধিকাংশ প্রজাতি হচ্ছে সামুদ্রিক। পৃথিবীর প্রায় সব অঞ্চলে এদেরকে দেখা যায় এবং অধিকাংশ প্রজাতি কি সামুদ্রিক। নিডারিয়া পর্বের পরিফেরার পর্বেও এটা দেখছিলাম যে পৃথিবীর সব অঞ্চলে পাওয়া যায় এবং অধিকাংশ সামুদ্রিক। এটা হচ্ছে দুইটার ভিতরে মিল আছে। এই যে নিডারিয়া পর্বের একটা প্রাণী আছে যার নাম হচ্ছে হাইড্রা। এটাকে অমর প্রাণী বলা হয়। এবং তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা আমাদের একটা অধ্যায়, টোটাল একটা অধ্যায় থাকবে হাইড্রা নিয়ে। তো তখন হচ্ছে নিডারিয়া, নিডোপ্লাস্ট কিভাবে, ওই যে একটু বললাম না যে আশেপাশে শিকার গেলে বর্ষা নিক্ষেপ করে, কিভাবে বর্ষা নিক্ষেপ করে, এটার কাজটা কিভাবে, মেকানিজমটা কিভাবে, সবকিছু তোমরা এখানে বিস্তারিত জানবা। তো স্বভাব এবং বাসস্থানে প্রথমে বুঝলাম যে পৃথিবীর সব অঞ্চলে দেখতে পাওয়া যায়। এরপর 2 নম্বরে কি, অনেক প্রজাতি খাল, বিল, নদী, ঝর্ণা ইত্যাদি দেখা যায়, মানে সব জায়গায় দেখা যায়। তো সমুদ্রেও দেখা যায় এবং খাল, বিল, নদী, ঝর্ণা এগুলো থাকে। এরপরেও প্রাণীগুলো বিচিত্র বর্ণ এবং আকার আকৃতি হয়। তো জেলিফিশের উদাহরণ দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে বিচিত্র বর্ণ, মানে বিচিত্র বর্ণের এবং আকার আকৃতির হয়। এদের কিছু প্রজাতি এককভাবে এবং কিছু প্রজাতি দলবদ্ধ হয়ে কলোনি গঠন করে বসবাস করে। মানে একটু যেটা বলছিলাম সেটা কিন্তু চলাচল করতে পারতো না, বাট এটা কিন্তু এই পর্বের প্রাণীগুলো কিন্তু চলাচল করতে পারে। কিছু চলাচল করতে পারে আবার কিছু চলাচল করতে পারে না। সো এটা কিন্তু অতিরিক্ত বললাম, এগুলো মনে রাখার দরকার নেই। শুধুমাত্র বইতে যতটুকু আছে ততটুকু মনে রাখবে, এবং আমি যতটুকু বলছি ততটুকু বোঝানোর জন্য এটা একটু মাথার ভিতর, যদি মনে থাকে তাহলে ভালো, মনে না থাকলে কোনো দরকার নেই। তো স্বভাব এবং বাসস্থানে কি বুঝলাম, পৃথিবীর প্রায় সব অঞ্চলে এই পর্বের প্রাণীদের দেখা যায়। অনেক প্রজাতি হচ্ছে খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়, এবং এই পর্বের প্রাণীগুলো বিচিত্র রং, আকার আকৃতি। সো এটাকে জেলিফিশ দিয়ে মনে রাখবা, তাহলে বুঝতে পারবা। জেলিফিশ বা হাইড্রা নামে একটা প্রাণী আছে, একটু পর দেখাবো, ওইটা দিয়ে মনে রাখবা, তাহলে বুঝতে পারবো। সো স্বভাব এবং বাসস্থান বুঝলাম, আর বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য একটু প্যারা হবে। স্বভাব এবং বাসস্থান বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এক, এটা একটু মাথায় রাখবা যে বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে এই যে 9টা পর্ব আছে না, 9টা পর্বের ক্ষেত্রে মানে মোটামুটি একই, একটু ডিফারেন্স আছে। এটা একটু মাথায় মানে ঢুকে নিলে খুব একটা প্যারা হবে না। তো বুঝলাম এই পর্বের প্রাণীগুলো বিচিত্র আকার আকৃতি, কারণ মানুষের ভিতর বিচিত্রতা আছে না,
বিচিত্র ধরনের মানুষ থাকে না পৃথিবীতে, কেউ সারাদিন মিথ্যা কথা বলে, কেউ হচ্ছে সারাদিন খারাপ কাজ করে, আবার কেউ হচ্ছে ভালো কাজ করে, এরকম তো থাকে, মানুষের মধ্যেও থাকে, সো প্রাণীদের ভিতরে আছে। আচ্ছা, এরপরে কি, এরা পানিতে ভাসমান কাঠ, পাতা, অন্য কিছুর সঙ্গে নিজের দেহকে আটকে রাখে বা মুক্তভাবে সাঁতার কাটে। দেখো, হাইড্রার কথা বলছেন না, হাইড্রা নামে একটা প্রাণী, ওরা কি করে, ধরো একটা কাঠ বা ভাসমান কোনো কিছুর সঙ্গে নিজের দেহটাকে আটকে রাখে, নিজের দেহটাকে আটকে রেখে, যে শ্যাওলার কথা, মানে শ্যাওলা দেখছো না, যারা গ্রামে আছে তারা শ্যাওলা দেখছো অবশ্যই, তো শ্যাওলার মতো এরকম একটা কোনো কিছুর সঙ্গে নিজেকে আটকে রেখে তারপরে এরকম ভাসে, মুক্তভাবে ভাসে। আবার অনেকে মুক্তভাবে সাঁতার কাটতে পারে, মানে কিছু হচ্ছে কোনো কিছুর সঙ্গে আটকে রেখে নিজেকে ভাসিয়ে রাখে, আবার কোনো কিছু মানে কিছু প্রাণী মানে মুক্তভাবে সাঁতার কাটতে পারে। এই যে নিডেরিয়া পর্বের সবচেয়ে বিখ্যাত প্রাণী সেটা হচ্ছে হাইড্রা। এইটাকে অমর প্রাণী বলা হয়, কারণ দেহের একটা অংশ যদি কেটে যায় কোনোভাবে, তখন এটা আলাদা ভাবে আবার, মানে ধরো এইভাবে তুমি এখান থেকে কেটে দিলা, তখন কি হবে, এইটা আলাদা একটা প্রাণীতে পরিণত হবে, এটা আলাদা একটা প্রাণীতে পরিণত হবে, দুইটা মানে বাকি অংশটা ও রিপেয়ার করে নিতে পারে। ধরো কি করলাম, আমাকে কোনো কারণে আমার হাতটা এরকম কেটে ফেললাম, তখন কি হলো, হাত থেকে আরেকটা বডি দেহ জন্ম নিল, আবার দেহের যে বাকি অংশটা ছিল সেইটা থেকে আলাদা একটা হাত জন্ম নিল, তার মানে দুইটা নতুন আবির্ভাব তৈরি হলো না, এরকম। আজকে কেমন হাঁপাই যেতেছে পড়াইতে পড়াইতে, জানি না, সাধারণত এটা হয় না। আর একটা উদাহরণ তো জেলিফিশ আসি। তো নিডেরিয়া পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি আছে? প্রথমে যে বৈশিষ্ট্য দেওয়া আছে বলতে, দেহ দুটি ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত, বাইরের দিকের স্তরটি একটোডার্ম এবং ভিতরের দিকের স্তরটি এন্ডোডার্ম। এটা তোমরা বুঝো না, আসো বুঝি। দেহ দুটি ভ্রূণীয় কোষ স্তর, মানে ভ্রূণ অবস্থায়, মানব দেহ আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন ভ্রূণ অবস্থায় ছিলাম না, ওই দিকে আছে ছবিটা থাকা কথা, ছবিটা নাই, সরাইটা হয়েছে, দেখেন ভ্রূণ অবস্থায়। সো ভ্রূণ অবস্থায় দুইটা কোষ স্তর থাকে, মানে দুইটা ভ্রূণীয় কোষ স্তর, কোষের দুইটা স্তর থাকে ভ্রূণ অবস্থায়। ধরো একটা এরকম একটা স্তর, একটা স্তর। আমি আসলে এটা কিভাবে বোঝাবো, এটা অনেক ডিপ একটা টপিক। শুধুমাত্র জেনে রাখো যে ভ্রূণ অবস্থায় বা মায়ের পেটে যে অবস্থায় আমরা থাকি, সেই অবস্থায় থাকার সময় বা মানে প্রাথমিক অবস্থায়, জন্ম নেওয়ার প্রাথমিক অবস্থায় এদের দুইটা স্তর থাকে, দুইটা কোষ স্তর থাকে। সো দেহ দুটি ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত, বাইরের দিকের স্তরটি একটোডার্ম এবং ভিতরের দিকের স্তরটি এন্ডোডার্ম। মানে ত্বকের বাইরের দিকের স্তর সেটা হচ্ছে একটোডার্ম, বাইরের দিকের স্তর হচ্ছে একটোডার্ম এবং ভিতরের দিকের স্তর হচ্ছে এন্ডোডার্ম। এখানে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, তোমরা কখনো যে ত্বকের ডাক্তার দেখাইছো, কি যেন বলে না, চর্ম ও যেটা, সো ওই ডাক্তার, ওদেরকে কি বলা হয়, ডার্মাটোলজিস্ট। ডার্ম মানে হচ্ছে ত্বক, তো ত্বক রিলেটেড কোনো কিছু থাকলে এখানে ডার্ম শব্দটা আসবে। সো একটোডার্ম হচ্ছে ত্বকের বাইরের অংশ এবং এন্ডোডার্ম হচ্ছে ত্বকের ভিতরের অংশ। সো আশা করি এটা বুঝছো যে দুটি ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত। এটা আসলে মানে আমি আসলে বুঝতে পারছি না এটা তোমাদের কিভাবে বলবো, জাস্ট একটু বুঝতে পারবে। এটা আসলে অনেক ডিপ টপিক, সো যদি বুঝাইতে চাই এটা নিয়ে পুরো আলাদা একটা লেকচার দেওয়া যাবে। তো বুঝলাম দেহ দুইটা ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত, বাইরের দিকের স্তরটা হচ্ছে একটোডার্ম এবং ভিতরের দিকের স্তরটা হচ্ছে এন্ডোডার্ম। এরপর কি, এরপর হচ্ছে দেহ গহ্বর বা গহ্বর একটা ছিদ্র থাকে বা গহ্বর থাকে, যেটাকে সিলেন্ডন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনের অংশ নেয়। পরিপাক ও সংবহন কি, পরিপাকে আমরা খাদ্য পরিপাক করি না, খাই, তারপর সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে সারা দেহে ছড়িয়ে দেয়। আর সংবহন কোনটা, রক্ত সংবহন। আমাদের সারা দেশে কতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ নালী আছে না, যেটা দিয়ে রক্ত সারা দেশে সংবহিত হয়, মানে সারা দেশে না, সারা দেহে। সো এই যে দেহ গহ্বর সিলেন্ডারের মাধ্যমে হচ্ছে পরিপাক এবং সংবহন সংঘটিত হয়। এরপর কি আছে, এরপর হচ্ছে একটোডার্ম, নিডোপ্লাস্ট। একটোডার্ম কোনটা, ত্বকের ক্ষেত্রে কি বলছিলাম, একটোডার্ম, ডার্ম মানে ত্বক, একটো মানে হচ্ছে একটোডার্ম হচ্ছে বাইরের দিকে যে স্তর। সো একটোডার্ম মানে বাইরের দিকে যে স্তর, এই স্তরে নিডোপ্লাস্ট মানে নিডোসাইট যেটা বলি। সো নিডোপ্লাস্ট নামে এক ধরনের কোষ থাকে, প্রথমেই বলছিলাম যে নিডোপ্লাস্ট নামে এক ধরনের কোষ থাকে। এই কোষের কাজ কি, শিকার ধরার জন্য বর্ষার মতো একটা নিক্ষেপ করে, তারপর হচ্ছে আত্মরক্ষা, কোনো মানে কেউ যদি আক্রমণ করতে হয় তখন ওইটা দিয়ে তাকে আক্রমণ করা, এবং চলনের কাজেও ওইটা সহায়তা করে। সো একটোডার্মে নিডোপ্লাস্ট নামে এক ধরনের কোষ থাকে, এই কোষের মাধ্যমে ওরা শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়, এই কাজগুলো সম্পন্ন করে থাকে। এরপর হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য গেল না, আচ্ছা বৈশিষ্ট্য তো গেল। সো নিডেরিয়া পর্বের বৈশিষ্ট্যটা গেল। এখন আসো আবার একটু রিভাইজ করি কি কি বললাম। নিডেরিয়া পর্বটা আবার একটু রিভাইজ করি, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। নিডেরিয়া, যেটা নিডেরিয়া, বানান হচ্ছে সিনেডেরিয়া, যে শব্দটা আসছে দুইটা অংশ ভাবে, মানে দুইটা অংশ বিভক্ত শব্দটা। নাইট মানে গ্রিক শব্দ নাইট, যেটা মানে হচ্ছে রোম বা কাটা, এবং এরিয়া যেটা মানে হচ্ছে সংযুক্ত, মানে যেই পর্বে প্রাণীগুলায় কাটা সংযুক্ত থাকে।
যেটা কোষের নাম হচ্ছে নিডোপ্লাস্ট। নিডোপ্লাস্ট নামে এক ধরনের কোষ থাকে যেটা একটা কাঁটা সংযুক্ত থাকে, সে জন্য এটার নাম হচ্ছে নিডারিয়া। এই পর্বের সর্বপ্রথম বাসস্থান অন্য সবগুলোর মতোই পৃথিবীর প্রায় সব অঞ্চলে পাওয়া যায় এবং অধিকাংশ প্রজাতি হচ্ছে সামুদ্রিক, তবে অনেক প্রজাতি হচ্ছে খাল, বিল, নদী, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ এবং আকার আকৃতির হয়। তারপর যে এদের কিছু প্রজাতি এককভাবে বা কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি আকার গঠন করে বসবাস করে। সো বস্তি কি বলে, কিছু মানুষ আছে একসাথে বসবাস করে, আবার কিছু মানুষ আছে আচ্ছা তাই কেউ ধরুন যাচ্ছে না এর সাথে, যেটা বলছি ওইটাই বুঝতে পারেন। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ পাতা অন্য কিছুর সঙ্গে নিজের দেহকে আটকে রাখে বা মুক্তভাবে সাঁতার কাটে। হাইড্রার কথা বলছিলাম, হাইড্রা এই দেখো, হাইড্রা কি করে, কোনো কিছুর সঙ্গে নিজেকে আটকে রাখে, তারপর হচ্ছে মুক্তভাবে সাঁতার কাটে, পানির সাথে মুক্তভাবে সাঁতার কাটে। এরপর কি, এরপর হচ্ছে দেহ দুইটা ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত, একটা স্তরের নাম হচ্ছে একটোডার্ম আর একটা স্তরের নাম হচ্ছে এন্ডোডার্ম। এরপর দেহ গহ্বর, দেহের যে গহ্বর সেটাকে সিলেন্টর্ন বলে, দেহ গহ্বরকে সিলেন্টর্ন বলে। এটা হচ্ছে পরিপাক, মানে আমরা যে খাবার পরিপাক করি, পরিপাক এবং সংবহন, আমাদের রক্ত সংবহন আছে না, ওরকম সংবহনে অংশ নেয়। একটোডার্মে নিডোপ্লাস্ট, যেটার মেইন বৈশিষ্ট্য, নিডারিয়া নামটাই হচ্ছে যে নিডোপ্লাস্ট কোষে এক ধরনের কাঁটা থাকে, নিডোপ্লাস্ট নামে এক ধরনের বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। জাস্ট এই কোষের ব্যাপারে, এই যে নিডোপ্লাস্ট এই একটা শব্দ, এই শব্দের ব্যাপারে প্রায় 10-12টা পৃষ্ঠার মতো, মানে বিশাল লেখা, ইন্টারমিডিয়েট বই তো আরো ছোট ছোট লেখা, পৃষ্ঠার সাইজ বড়, তো 10-12 পৃষ্ঠা জাস্ট এই কোষের ব্যাপারে লেখা আছে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। আই হোপ তোমরা এটা বুঝছো। এটা বুঝছো কিনা একটু বলো। এন্ড যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে করতে পারো, আমি চেষ্টা করবো কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দেওয়া। এন্ড প্রত্যেকটার মতোই এইটা একটু ভিডিওটা এখন একটু থামাও, তারপর নিজের মতো করে নিজে একটু পড়ো, বই থেকে একটু পড়ো, প্লাস হচ্ছে মাথায় একটু ঢোকানোর চেষ্টা করো। যদি কোনো ওয়ার্ড না বুঝো আবার ভিডিওটা পিছনে টেনে তারপর দেখো, তারপর হচ্ছে পরবর্তীতে সামনে যাও। সো কোনোটা পড়াটা ফেলে দেখে, একটা পড়া ফেলে দেখো, অন্যটায় যাবা না, তাহলে কিন্তু পরবর্তীতে ফিউচারে বড় ধরনের প্রবলেম ফেস করো। এইটা একটু নিজে নিজে পড়ো, তারপর হচ্ছে নিজে একটু নোট করো, তারপর ভিডিওটা চালু করো আবার। এর পরের যে পর্ব, সেই পর্বটা হচ্ছে নিডারিয়ার পরের পর্ব, সেটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস, দেখো এই অর্ডটা কিভাবে মনে রাখবা, বা এই অর্ডটা যদি ভাঙো তখন কিভাবে ব্রেকডাউন করবে এই অর্ডটাকে, সেটা একটু দেখি। প্লাটি, প্লাটি মানে কি, এটা কোন ওয়ার্ডের সাথে মিল আছে, আমাদের আশেপাশের বা পরিচিত জগতের কোন শব্দটার সাথে একটা মিল আছে। প্লাটি বা প্লেটের সাথে মিল আছে না, প্লেট কিরকম চ্যাপটা হয় না। তারপর আর একটা উদাহরণ দিতে পারি, তোমাদের যাদের একুরিয়াম আছে, একুরিয়ামে অনেকে মাছ পোষো না, তো আমার ছোটবেলায় কি ইন্টারমিডিয়েটে থাকতে খুব ফ্যাসিনেশন ছিল একুরিয়ামের মাছের ব্যাপারে। আমি অনেকক্ষণ, মানে সারা ঘরে আমি 2-3টে একুরিয়াম, তারপর হচ্ছে বারান্দায় ছোট ছোট বিনে পলিথিন দিয়ে তারপর হচ্ছে মাছ রাখতাম। সো এক ধরনের মাছ আছে প্লাটি মাছ, প্লাটি নামে এক ধরনের মাছ আছে। সো ওরা বাচ্চা দেয় সরাসরি, গাপ্পির মতো বাচ্চা দেয়। সো ওরা কি ধরনের, চ্যাপ্টা ধরনের না। তো প্লাটি, এই যে প্রথম যে অংশটা, সেটা কিন্তু এইভাবে আসছে। প্রথম যে অর্ডটা প্লাটিহেলমিনথিস মানে কি, চ্যাপ্টা। প্লাটি মানে হচ্ছে প্লেট বা চ্যাপ্টা আকৃতির, হেলমিনথিস এটার মানে হচ্ছে কৃমি। সো টোটাল ওভারঅল নাম দাঁড়ায় চ্যাপ্টা কৃমি। প্লাটিহেলমিনথিস মানে হচ্ছে চ্যাপ্টা কৃমি। এবং কৃমির যে বৈশিষ্ট্যগুলো, এটা যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু প্লাটিহেলমিনথিস এই পর্বের বৈশিষ্ট্যগুলো তুমি মনে রাখতে পারবা। তো প্লাটিহেলমিনথিস পর্বের দুইটা প্রাণীর উদাহরণ দেওয়া আছে। একটা হচ্ছে যকৃৎ কৃমি, আমাদের যকৃতের মানে খুবই বাজে একটা ছবি, একটু পরে সরাই নিচ্ছি আমি, জাস্ট বোঝানোর জন্য বললাম। আচ্ছা যাই হোক, সর্বপ্রথম বাসস্থানে বইতে কি লেখা আছে সেটা একটু পড়ার ট্রাই করি। এই পর্বের প্রাণীগুলোর জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এটা মানে ইম্পর্টেন্ট না খুব একটা, তারপর মনে রাখতে চাই, মনে রাখতে পারো। ইম্পর্টেন্ট গুলো বলছি। এই পর্বের বহু প্রজাতি বহি পরজীবী এবং অন্তঃপরজীবী হিসেবে জীবদের বাইরে ভিতরে বসবাস করে। দেখো কৃমি কি করে, আমরা কৃমি হলে অসুস্থ হয়ে যাই কেন, কারণ কি আমাদের দেহ থেকে কিছু একটা শোষণ করে। আর পরজীবী মানে কি, পরজীবী মানে ছোটবেলা থেকে তোমরা জেনে আসছো তাই না, ছোটবেলা থেকে জানো না পরজীবী মানে কি, মানে অন্যের দেহের উপর নির্ভর করে বা অন্যের উপর নির্ভরশীল হয়ে বাঁচছে। সো বহিঃপরজীবী, অন্তঃপরজীবী। বহিঃপরজীবী মানে ভিতরে থাকে দেহের, মানে সরি বাইরে থাকে, আর অন্তঃপরজীবী মানে দেহের ভিতরে থাকে। সো কি বুঝলাম এটা, এই পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী মানে পরজীবী হিসাবে দেহের ভিতরেও থাকতে পারে, অনেকে দেহের ভিতরে থাকে, আবার দেহের বাইরেও পরজীবী হিসেবে বসবাস করে। মানে যেই দেহে থাকে ওই দেহ থেকে তারা উকুন কি করে, পরজীবী হিসেবে থাকে না, আমাদের দেহ থেকে রক্ত শুষে নেয় বা দেহ থেকে পুষ্টি প্রদান শুষে নেয়। তারপর কৃমি কি করে, আমাদের দেহের ভিতর থেকে তো পুষ্টি প্রদান শোষণ করে। তারপর উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু পরজীবী আছে, যেমন শূন্যলতার কথা দেখছো না তোমরা, শূন্যলতা আমাদের এলাকায় শূন্যলতা বলে, তোমাদের এলাকায় কি বলে আমি জানি এটাকে। সো ওরা কি করে, একটা গাছের উপর, তারপর শূন্যলতা না, অনেক গাছ আছে যারা অন্য একটা গাছকে পেঁচিয়ে তারপর বড় হয়, ওই গাছটারই ক্ষতি সাধন করে। সো এইরকম একটা প্রাণী হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীগুলা, যারা হচ্ছে
বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবদের ভিতরে এবং বাইরে বসবাস করে। এরপরে কি, তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। মানে এই পর্বের বেশিরভাগ প্রাণী বা ম্যাক্সিমাম প্রাণী হচ্ছে বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে বসবাস করে। বাট কিছু প্রাণী, অল্প কিছু প্রাণী মুক্তজীবী হিসাবে স্বাদু পানিতে, আবার স্বাদু পানি মানে কি মিঠা পানি এবং হচ্ছে লবণাক্ত পানিতে বসবাস করে। মানে অল্প কিছু প্রাণী স্বাদু পানিতে এবং মিঠা পানিতে বা লবণাক্ত পানিতে বসবাস করে। হ্যাঁ, এই পর্বের কোনো প্রাণী ভেজা এবং স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করে। মানে এই পর্বের কিছু প্রাণী ভেজা স্যাঁতসেঁতে মাটিতেও বসবাস করে। সো এই জন্যই বলছি, দেখো সব জায়গায় মাটিতে বসবাস করে, স্বাদু পানিতে, তারপর হচ্ছে লবণাক্ত পানিতে, তারপর হচ্ছে বহিঃপরজীবী, অন্তঃপরজীবী মানে মানুষের দেহে, অন্য প্রাণী দেহে বসবাস করে, তারপর মাটিতে বসবাস করে। এই জন্য এটাকে কি বলা হয়েছে, এই পর্বের প্রাণীগুলোর জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়, অনেক বেশি ডাইভার্সিটি আছে এটার ভিতর। তো আশা করি এটা বুঝছো যে স্বভাব এবং বাসস্থানের এই টপিকগুলো বুঝছো। সো আবার রিভাইজ করবো। এরপরে হচ্ছে বৈশিষ্ট্য দিতে। বৈশিষ্ট্য কি, এটা দুইটা উদাহরণ দেওয়া আছে, একটা হচ্ছে ফিতা কেমি আর একটা হচ্ছে যকৃৎ কেমি। এই যে ফিতা কেমি এবং যকৃৎ কেমি দুইটার উদাহরণ দেওয়া আছে। তো বৈশিষ্ট্য কি, সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ চ্যাপ্টা আকৃতির। চ্যাপ্টা আকৃতির, প্লাটি মানে প্লেট বা চ্যাপ্টা আকৃতির, এটা তো বুঝলাম প্রথমে বললাম। দেহ হচ্ছে চ্যাপ্টা আকৃতির এবং উভলিঙ্গ। উভলিঙ্গ মানে কি, একই দেহে দুইটা লিঙ্গ থাকে, মানে স্ত্রী পুরুষ একই দেহে থাকে। যেটা বুঝেছি বুঝছো, তোমরা এতটা অসফল না এটা বুঝে একেবারে। যা মানে অনেকে দেখি কিছু পোলাপান ক্লাসের ভিতর ভাই মানে কি বলে এমন কিছু কোশ্চেন করে, ওরা জানে ইচ্ছে কিন্তু তারপর টিচারদের কাছে কোশ্চেন করে। আচ্ছা, বহিঃপরজীবী অন্তঃপরজীবী এটা তো বুঝলাম। শোনো, এইটা কিভাবে মনে রাখবা, এই অধ্যায় না, এই টপিকটা প্লাটিহেলমিনথেস কিভাবে মনে রাখবা, জাস্ট মনে রাখবা এটা হচ্ছে কিডনি, তাহলে চ্যাপ্টা কিডনি। প্লাটিহেলমিনথেস মানে হচ্ছে চ্যাপ্টা কিডনি। তখন কি লিখতে পারবা, দেহ চ্যাপ্টা আকৃতির, মানে কিডনি এটা হচ্ছে পরজীবী, অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী। এবং প্লাটিহেলমিনথেস এটা মনে রাখবা যে অনেক বেশি ডাইভার্সিটি আছে, মানে অনেক বেশি বিচিত্র আচার আচরণ। তার মানে এটা পানিতে থাকে, স্বাদু পানিতে, লবণাক্ত পানিতে, তারপর অনেক বেশি বৈচিত্র্য, তার মানে এটা মাটিতেও বসবাস করে। আবার কিডনি যেহেতু মানুষের বা অন্যান্য প্রাণীর দেহ বসবাস করে, দেহের বাইরে এবং ভিতরে বসবাস করে। দেখো জাস্ট কিডনি, যকৃৎ কিডনি, সরি চ্যাপ্টা কিডনি, এইটা মনে রাখার মাধ্যমে কতগুলো জিনিস মনে রাখতে পারলাম। বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী। দেহ পুরো কিউটিকেল দ্বারা আবৃত। দেহের উপরে একটা আবরণ থাকে, আবরণটার নাম হচ্ছে কিউটিকেল। তো দেহ হচ্ছে কিউটিকেল দ্বারা আবৃত। এরপর কি, দেহ চোষক আঙ্গা থাকে। চোষক আঙ্গা থেকে, এটা কিভাবে মনে রাখবা, চোষক মানে চোষক কি, যেটা দিয়ে আমাদের দেহ থেকে, ধরো আমাদের দেহের কোন একটা অঙ্গে কৃমি বাসা বাঁধলো, তো কিভাবে ও আমার দেহ থেকে পুষ্টি শোষণ করবে, চোষক বা ওই টাইপের সাক করবে কিভাবে, কিছু দিয়ে না, সো এটাকে চোষক বলা হয় থাকে। সো চোষক বা আংটা দিয়ে অন্য প্রাণীর দেহ থেকে পুষ্টি শোষণ করে বা পুষ্টি উপাদান শোষণ করে বেঁচে থাকে। এদের শিখা কোষ নামে এক ধরনের বিশেষ অঙ্গ থাকে, এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে। মানুষের রেচন অঙ্গ, রেচন কি, আমরা যে খাবারটা খাই বা পানিটা খাই সেটা মানে কাজে লাগার পর, দেহে তো একটা কাজে লাগে, কাজে লাগার পর বর্জ্য পদার্থ হিসেবে প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। বাট এই কাজটা কারা করে, কিডনি করে না। সো কিডনি যে করে, সো আমাদের রেচন অঙ্গ নাম কি, আমাদের রেচন অঙ্গ নাম হচ্ছে কিডনি। বা আমাদের কি বলে, আমাদের কিডনিতে বা আমাদের রেচন অঙ্গ শুধুমাত্র একটা কিডনি না, আরো অনেকগুলো অঙ্গ তো জড়িত থাকে, তাই না। তো এখানে এক ধরনের কোষ থাকে, নাম হচ্ছে নেফ্রন। বা এই যে ওদের দেহে আর এক ধরনের কোষ থাকে, যেটার নাম হচ্ছে শিখা কোষ। এবং শিখা কোষের মাধ্যমে ওরা আসলে এই যে রেচন বা বর্জ্য পদার্থ দেহের বাইরে বের করে দেওয়ার কাজটা করে। এরপর কি, পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ অনুপস্থিত, এমনকি আরেকজনের উপর নির্ভর করে খাইলে কার কি লাগে, যে ধরো যে ছেলে আর বাপের হোটেলে সারাদিন খায়, ওর তো আসলে মানে যদি কারো কি বলে এরকম কোনো প্রেশার না থাকে, অনেকেই দেখো, অনেকে আমার অনেক স্টুডেন্ট আছে যারা খুব ছোট থেকে ইনকাম করে ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে। সো ওদের ক্ষেত্রে কি হয়, নিজের একটা অবলম্বন থাকা দরকার। সো ওরা সবসময় অনেক, আমরা তো তাই না, আমরা তো অনেক ভাগ্যবান। অন্য টপিকে একটু কথা বলি যে আমরা তো অনেক ভাগ্যবান, আমরা বাবা মাদের কাছ থেকে অনেক বেশি প্রিভিলেজ পাচ্ছি। যেমন তুমি যে ডিভাইসটা দিয়ে ভিডিওটা দেখতে পাচ্ছ, তার মানে তোমার বাবা মার ওই পরিমাণ এবিলিটি আছে তোমাকে এই ডিভাইসটা কিনে দেওয়া, বা তোমাদের ফ্যামিলিতে একটা ডিভাইস আছে তার কারণে তুমি দেখতে পাচ্ছ। অনেকে কিন্তু এই ধরনের মানে এই ফেসিলিটিস গুলো পাচ্ছে। তারপর আমার কথা বললে আমিও ভালো ধরনের ফেসিলিটিস পাচ্ছি পরিবার থেকে। সো সেক্ষেত্রে কি আমাদের আলাদা করে ইনকামের আর ব্যবস্থা থাকার দরকার নেই। বাট যাদের ফ্যামিলির এবিলিটি নাই তারা কিন্তু ছোটবেলা থেকেই যে ইনকামের রাস্তায় নেমে যেতে হয়। সো এইটা দিয়ে এটা মনে রাখতে পারো যে পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ অনুপস্থিত, কারণ কি এরা পরজীবী হিসেবে বসবাস করে। পরজীবী হিসেবে বসবাস করার জন্য এদের আসলে নিজের করে পুষ্টি সংগ্রহ করা বা পৌষ্টিকতন্ত্র বা এই টাইপের জিনিসপত্র আসলে দরকার নেই। কারণ কি কারণ তারা অন্যের দেহ থেকেই তো পুষ্টি গ্রহণ করে বা অন্য প্রাণীর দেহ থেকেই তো পুষ্টি গ্রহণ করে। আচ্ছা, সো এই হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বটা বুঝলাম। প্লাটিহেলমিনথেস পর্বটা আবার একটু রিভিউ করি প্রত্যেকটা মতো। প্লাটিহেলমিনথেস পর্বের
প্রাণীদের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো, স্বভাব এবং বৈশিষ্ট্য লেখা আছে। এই পর্বের প্রাণীগুলোর জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। কারণ কি? কারণ হচ্ছে পরজীবী, পরজীবী দুই হিসেবে বসবাস করে। তারপর হচ্ছে মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে বসবাস করে। তারপর কোনো প্রজাতি ভেজা এবং স্যাঁতসেঁতে মাটিতেও বসবাস করে। তো এই কারণে এদেরকে বৈচিত্র্যময় বলা হয়ে থাকে। সো আবার কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে বসবাস করে। সো জাস্ট আমি মনে রাখবো প্লাটিহেলমিনথেস পর্ব মানে হচ্ছে কৃমি, চ্যাপ্টা কৃমি। সো চ্যাপ্টা কৃমি এবং এটা হচ্ছে বৈচিত্র্যময়। তাহলে অনেকগুলো বৈশিষ্ট্য আমরা মনে রাখতে পারবো। এরপরে বৈশিষ্ট্য কি দেওয়া আছে, যে দেহ চ্যাপ্টা প্লাটি, এই জন্য চ্যাপ্টা, উভলিঙ্গ মানে দুইটা লিঙ্গ। তারপর হচ্ছে বহিঃপরজীবী, অন্তঃপরজীবী মানে দেহের বাইরেও বসবাস করে বা দেহের ভিতরেও বসবাস করে পরজীবী হিসাবে, মানে দেহ থেকে পুষ্টি গ্রহণ করে। দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত, কিউটিকল নামে এক ধরনের আবরণ দ্বারা দেহ আবৃত থাকে। এরপর হচ্ছে দেহে চোষক বা আজ্ঞা থাকে, যেটার মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে অন্য দেহ থেকে বা জীব দেহ থেকে। এরপর হচ্ছে দেহে শিখাকোষ নামে বিশেষ রেচন অঙ্গ থাকে, মানে আমাদের দেহে, মানুষের দেহে নেফ্রন নামে রেচন অঙ্গ থাকে, ওদের দেহে শিখাকোষ নামে রেচন অঙ্গ থাকে। তারপর হচ্ছে পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত মানে ওরা অন্যের দেহ থেকে পুষ্টি গ্রহণ করে, তো পৌষ্টিকতন্ত্র থাকার খুব একটা দরকার নেই। আই হোপ প্লাটিহেলমিনথেস এই পর্বটা মাথায় ঢুকছে। এখন প্রত্যেকটা পর্বের মতো এইটা হচ্ছে মাথায় ঢুকাই নাও, একটু নিজে লেখার ট্রাই করো। ভিডিওটা এইখানে থামো, এইখানে ভিডিওটা জাস্ট এই জায়গায় স্টপ করে দাও, তারপর নিজে নিজে একটু পড়ার চেষ্টা করো। নিজে নিজে বই থেকে বৈশিষ্ট্যগুলো আবার একটু পড়ো। উদাহরণ হিসেবে কি ফিতা কৃমি, যকৃৎ কৃমি দেওয়া আছে। সো আবার বৈশিষ্ট্যগুলো একটু পড়ো। এই যে বৈশিষ্ট্য যে দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলো, তারপর হচ্ছে সাধারণ কি বলে স্বভাব এবং বাসস্থান, দুইটা আবার একটু পড়ো। পড়ার পর নিজে একটু লেখার চেষ্টা করো, তারপর ভিডিওটা চালু করো আবার। এটা যদি মাথায় ঢুকে থাকে তাহলে পরবর্তী টপিকে চলে যায়। পরবর্তীটা হচ্ছে নেমাটোডা বা নেমাথেলমিনথেস। সো নেমাটোডা বা নেমাথেলমিনথেস, হেলমিনথেস মানে কি সেটা শুনছি, এটাকে কৃমি। সো নেমাথেলমিনথেস শব্দটা কিভাবে আসছে? প্রথম অংশ হচ্ছে নেমাটোস থেকে আসছে। প্রথম অংশ নেমাটোস, যার অর্থ সুতাকৃতি, এবং হেলমিনথেস বা হেলমেন্থ মানে হচ্ছে কৃমি বা ওয়ার্ম। তো ওভারঅল অর্থ কি দাঁড়ায়? সুতাকৃতির কৃমি বা সুতা কৃমি। নেমাটোডা সেটা মানে হচ্ছে সুতা কৃমি। আর একটু আগে যেটা ছিল প্লাটিহেলমিনথেস মানে হচ্ছে চ্যাপ্টা কৃমি। আর নেমাটোডা বা নেমাথেলমিনথেস এটার মানে হচ্ছে সুতা কৃমি। এটা যদি মনে রাখো তাহলে অনেকগুলো বৈশিষ্ট্য মনে রাখতে পারো। দেখো একটা উদাহরণ দেওয়া আছে, খুবই ডিটকুটে দেখা যায় আমি জানি, বাট অনেকে নিতে পারো না, একটু পরে কয়েকদিন পরে সরে গেছি। সো নেমাথেলমিনথেস শব্দটা কিভাবে আসছে? নেমাটোস, প্রথম অংশ নেমাটোস এবং দ্বিতীয় হচ্ছে হেলমিনথেস। তো ওভারঅল কি অর্থ দাঁড়ায়? সুতা আকৃতির কৃমি, সুতা আকৃতির কৃমি। আই হোপ এটা হচ্ছে। তো এটা স্বভাব এবং বাসস্থান, এখানে কি লেখা আছে বইতে সেটা একটু পড়ি একটা একটা করে। এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসাবে, দেখো এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসাবে অন্ত্র এবং রক্তে বাস করে। প্রাণীর অন্ত্র এবং রক্তে বাস করে, মানে এটা যেহেতু কৃমি একই ধরনের, তো এক ধরনের কৃমি। সো এটা এই পর্বের অনেক প্রাণী অবভিয়াসলি পরজীবী হিসেবে বসবাস করে। এটা হচ্ছে অন্তঃপরজীবী হিসেবে, মানে প্রাণীর দেহের ভিতরে বসবাস করে, প্রাণীর অন্ত্র এবং অনেক ক্ষেত্রে রক্তে পর্যন্ত বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী বা মানবদেহে বসবাস করে, নানা ধরনের ক্ষতি সাধন করে। তো কৃমি মানবদেহে যেহেতু বসবাস করে, ক্ষতি সাধন করবে, তাই না? তো কৃমি তো ক্ষতি সাধন করবে। সো এখানে একটা মিসকনসেপশন আছে, পরজীবী মানে অনেক ক্ষেত্রে আমরা বুঝি যে এরা হচ্ছে ক্ষতি করে, বাট একটু আগে যেটা বললাম, যে দুইটার কথা বললাম, দুইটাই ক্ষতি সাধন করে মানুষের বা অন্য যে কোনো প্রাণীর দেহে বসবাস করে। বাট অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় দেখবা অনেক ক্ষেত্রে পরজীবীরা আসলে ক্ষতি সাধন করে না, আরো উপকৃত হয়, মানে একজন আরেকজনের দ্বারা উপকৃত হয়। এটা গাছের ক্ষেত্রে, একটা গাছ আর একটা গাছের উপর যদি মানে গাছের উপর ডিপেন্ড করে বাঁচে, সেক্ষেত্রে পরজীবী হিসেবে বাঁচে, সেক্ষেত্রে ওই গাছটা মানে দুইটা গাছে উভয় একজন আরেকজনের দ্বারা উপকৃত হয়। এটা আমাদের টপিক না, আলোচনার টপিক না, যাচ্ছি না। এক্ষেত্রে পরজীবী হিসেবে মানে জেনে রাখবা যে এটা হচ্ছে ক্ষতি সাধন করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী এবং মানবদেহে বসবাস করে, নানা রকম ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণী এই পর্বের নেমাটোডা বা নেমাথেলমিনথেস পর্বের প্রাণীরা, অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি এবং মাটিতে বসবাস করে, মানে এই পর্বের কিছু প্রাণী বা অনেক প্রাণী মুক্তজীবী হিসেবে বসবাস করে। এরপর বৈশিষ্ট্য কি লেখা আছে? যে দেহ নলাকার এবং ত্বক দ্বারা আবৃত। দেহ নলাকার, এটাতে দেখিয়ে বলছি, এই ছবিটা মনে রাখবা তাহলে বুঝতে পারবা যে দেহ নলাকার এবং ত্বক দ্বারা আবৃত, পৌষ্টিক নালী সম্পূর্ণ, মুখ এবং বায়ুছিদ্র উপস্থিত। পৌষ্টিক নালী সম্পূর্ণ, কারণ কি এরা অনেক হচ্ছে স্বাধীন। এটা এই মানে আমি যেটা বলছি যে পৌষ্টিক নালী কেন সম্পূর্ণ অসম্পূর্ণ, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, যে রিজনটা কিন্তু এটা না। সো পৌষ্টিক নালী সম্পূর্ণ এর কারণ কি, কারণ মানে মনে রাখার জন্য বুঝবা যে কারণ হচ্ছে এরা অনেকে, মানে এই পর্বের অনেক প্রাণী আসলে মুক্তজীবী হিসেবে, মানে পরজীবী হিসেবে না, বা দেহের বাইরে, মানব দেহের বাইরে বা অন্য কোনো প্রাণীর দেহের বাইরে আলাদাভাবে বসবাস করতে পারে। এজন্য পৌষ্টিক নালী সম্পূর্ণ এবং মুখ এবং বায়ুচিত্র, মুখ মানে যেটা দিয়ে খায়, বায়ুচিত্র মানে যেটা দিয়ে আমাদের দেহের বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়, দুইটাই উপস্থিত। এই যে এটা মুখ এবং বায়ুচিত্র দুইটাই উপস্থিত।
এরপর কি শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র। শ্বসনতন্ত্র কোনটা? আমাদের নাক, তারপর গলার ছিদ্র, ফুসফুস, এটা নিয়ে আমাদের শ্বসনতন্ত্র গঠিত হয়, যেটার মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, নিঃশ্বাস গ্রহণ করি, মানে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি যেটার মাধ্যমে। সো এইটা হচ্ছে অনুপস্থিত শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র। সংবহনতন্ত্র কোনটা? রক্ত সংবহনতন্ত্র। এটার মূলে আছে কি? মূলে আছে হৃৎপিণ্ড, তারপর সারা দেহে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিরা, ধমনীগুলো, যেগুলোর মাধ্যমে রক্ত সারা দেহে সংবহিত হয়। সো এই দুইটি হচ্ছে অনুপস্থিত। এরপর হচ্ছে সাধারণত একলিঙ্গ। একটু যেটা বলছিলাম সেটা হচ্ছে উভলিঙ্গ, মানে একই দেহে দুইটা, স্ত্রী পুরুষ দুইটাই থাকে, বাট এক্ষেত্রে সাধারণত একলিঙ্গ হয়। দেহ অনাবৃত এবং দেহ গহ্বর অনাবৃত এবং প্রকৃত সিলম নেই। এই যে দেহ গহ্বর অনাবৃত এবং প্রকৃত সিলম, এইটা জাস্ট একটু স্কিপ করো ভাই, এটা অনেক ভিউজ একটা টপিক। সো সিলম যদি বুঝাইতে দেয় তোমার মাথা হয়ে যাবে, জন্য আমি এটা স্কিপ করলাম। এরপর আচ্ছা, এরপর সো আর একটা উদাহরণ দেওয়া আছে, এটা হচ্ছে চোখ কেলি। সো চোখে এইভাবে কেলি হয়। দেখো এখন তোমাদের মাথায় প্রশ্ন দেখতে পারে, চোখ কেলি, চোখের ভিতরে কেলি কিভাবে হয়? এটা হচ্ছে অনেক সময় ধরো মুখে আমাদের মাছি বসে, সো তখন কিন্তু ওইটার মাধ্যমে মানে কি বলে ওর জীবাণুটা পায়, এটা মানে দেহের ভিতরে বাসা বাঁধতে পারে, তারপর বড় হয় চোখ কৃমি আকার ধারণ করে এরকম। সো আশা করি নেমাটোডা বা নেমাথেলমিনথিসটা বুঝছো। চল আবার একটু রিভিউ করি। নেমাথেলমিনথিসের প্রথম থেকে স্বভাব এবং বাসস্থান কি? এ পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসাবে প্রাণীর অন্ত্র এবং রক্তে বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী এবং মানবতে বসবাস করে, নানা ধরনের ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি এবং মাটিতে বসবাস করে। এরপর হচ্ছে বৈশিষ্ট্য হিসেবে লেখা আছে যে দেহ নলাকার এবং ত্বক দ্বারা আবৃত, এটা তো বুঝলাম। পৌষ্টিক নালীর সম্পূর্ণ মুখ এবং বায়ুছিদ্র উপস্থিত। মুখ এবং বায়ুছিদ্র কি সেটা বুঝলাম, মুখ এবং বায়ুছিদ্র উপস্থিত। এরপর শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র উপস্থিত। এরপর হচ্ছে সাধারণত এক লিঙ্গ, দেহ গহ্বর অনাবৃত এবং প্রকৃত সিলম নেই। সো নেমাটোডা বা নেমাথেলমিনথিস, এইটা একটু নিচে আবার প্রত্যেকটার মতো এটা নিজে আবার একটু খাতায় লেখো, ভিডিওটা থামো এখানে, তারপর নিজে লেখো, তারপর হচ্ছে নিজে নিজে একটু বলার চেষ্টা করো। ভাই এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা জানি আমি একটু বোরিং লাগছে, সো যে এটা যেহেতু বায়োলজির একটা চ্যাপ্টার, সো বোরিং একটু লাগবে, কিছু করার নেই। বোরিং লাগলেও নিজে নিজে একটু পড়ার চেষ্টা করো, নিজে নিজে একটু বোঝার চেষ্টা করো, তারপর নিজে নিজে একটু রিভাইজ করো, নিজে লেখো, তারপর হচ্ছে ভিডিওটা চালু করো। এখানে ভিডিওটা থামাই দাও, এই জায়গায় ভিডিওটা থামাই দে, তারপর নিজে আবার একটু লেখার চেষ্টা করো। এটা যদি হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী পর্বে যাই। এটা যদি হয়ে থাকে, ও আচ্ছা, নেমাথেলমিনথিসের আরো কয়েকটা উদাহরণ আছে। যে নেমাথেলমিনথিস, এই যে এই পর্বের প্রাণীগুলো মানুষের দেহের আসলে অনেক ক্ষতি করে, মানে এর প্রভাবে এই যে নেমাথেলমিনথিস পর্বের কিছু কি বলে কিছু প্রাণীর প্রভাবে এই যে রোগ, গোদ রোগ হয়, এইটা কিন্তু এই নেমাথেলমিনথিস পর্বের একটা প্রাণীর আক্রমণে হয়। এরপর হচ্ছে অ্যানেলিডা। অ্যানেলিডা শব্দটা কিভাবে আসছে? অ্যানেলিডা এটা কিন্তু একটা উদাহরণ দিয়ে মনে রাখতে পারবে। অ্যানেলিডা মানে হচ্ছে যোগ, এটা মনে রাখবা। অ্যানেলিডা মানে হচ্ছে যোগ বা হচ্ছে কেঁচো, যে কোনো একটা মনে রাখবা, তাহলে বুঝতে পারবো। তো অ্যানেলিডা শব্দটা কিভাবে আসছে এটা একটু ব্রেকডাউন করি। অ্যানেলিডা শব্দ দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে অ্যানিলাস আর একটা হচ্ছে ইডা, আইডিএ। সো দুইটা আলাদা করে প্রথম অংশটার নাম হচ্ছে ছোট আংটি বা রিং আকৃতি, এবং এটা হচ্ছে রিং আর এটা হচ্ছে আকৃতি। সো ছোট আংটি বা রিং আকৃতি। অ্যানেলিডা পর্বের প্রাণীগুলো যদি দেখো প্রত্যেকটা অংশে মানে দেহের সব জায়গায় আংটি বা রিং আকৃতি থাকে। এই যে যোগ বলো, কেঁচো বলো, একটু পরে একটা চিত্র আছে ওইখানে খুব ভালোভাবে দেখতে পাবো। তো অ্যানেলিডা বুঝলাম ছোট আংটি বা রিং আকৃতির, ছোট ছোট রিং আকৃতি খণ্ডে বিভক্ত থাকে দেহ, এই জন্য এটাকে অ্যানেলিডা বলা হয় থাকে। স্বভাব এবং বাসস্থানে বইতে কি লেখা আছে? যে পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ মানে কি? নাতিশীতোষ্ণ মানে হচ্ছে শীতও না, মানে খুব বেশি শীতও না, বা খুব বেশি গরমও না। দেখো ইউরোপ আমেরিকাতে কি শীত প্রচন্ড বেশি না, তুষারপাত হয়, বরফ পড়ে, তাই না? তো ওখানে শীত বেশি, হচ্ছে শীত প্রধান দেশ। আবার সৌদি আরব বলো বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো বলো, এখানে গরম খুব বেশি, মরুভূমিতে খুব বেশি গরম, তাই না? সো ওগুলো হচ্ছে গ্রীষ্ম প্রধান দেশ। বাট আমাদের দেশ কি নাতিশীতোষ্ণ, খুব বেশি শীত না, খুব বেশি গরম না। বাট এখন জলবায়ু পরিবর্তনের কারণে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো পৃথিবীর নাতিশীতোষ্ণ অঞ্চল এবং উষ্ণমন্ডলীয় অঞ্চল, উষ্ণমন্ডলীয় মানে গ্রীষ্ম প্রধান দেশেও পাওয়া যায়, বাট শীত প্রধান দেশে এগুলোকে পাওয়া যায় না, বা খুব কম পাওয়া যায় বললেই চলে। পৃথিবীর সকল নাতিশীতোষ্ণ এবং উষ্ণমন্ডলীয় অঞ্চলে এ পর্বের প্রাণীদেরকে পাওয়া যায়। এরপর হচ্ছে এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে। মানে এদের এই পর্বের কিছু প্রাণী স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বসবাস করে। এইটাও দেখো যোগ দিয়ে মনে রাখতে পারো। যোগ কোথায় থাকে? আমাদের দেশে থাকে। আমাদের দেশ কিরকম? নাতিশীতোষ্ণ। বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশ কিরকম? নাতিশীতোষ্ণ। আবার একটু উষ্ণমন্ডলীয় বলা যায় কিন্তু। তো এইটা দিয়ে মনে রাখতে পারো যে যোগ কোথায় থাকে? নাতিশীতোষ্ণ অঞ্চলে। তার মানে অ্যানেলিডা পর্বের প্রাণীরা নাতিশীতোষ্ণ অঞ্চলে থাকে। যোগ কি পানিতে থাকে না, তার মানে হচ্ছে স্বাদু পানিতে থাকে। এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বসবাস করে, তার মানে সমুদ্র থাকে, তার মানে লবণাক্ত পানিতেও অ্যানেলিডা পর্বের প্রাণীরা বসবাস করে। এ পর্বের বহু প্রাণী স্যাঁতস্যাঁতে মাটিতে বসবাস করে, কিছু প্রজাতি পাথর এবং মাটিতে গর্ত করে বসবাস করে। দেখো এইটা কিন্তু মনে রাখতে পারবা কেঁচো দিয়ে, যে কেঁচো কি করে? স্যাঁতস্যাঁতে মাটিতে থাকতে পছন্দ করে না। যারা গ্রামে থাকছো তারা জানো
যে মাছ ধরার সময় আমরা টোপ হিসেবে কি ব্যবহার করি, কেঁচো ব্যবহার করি। তো কেঁচো কোথায় খুঁজি, যে জায়গায় একটু স্যাঁতস্যাঁতে মাটি আছে, যে জায়গায় মাটি একটু নরম মাটি আছে, সেই জায়গায় কিন্তু আমরা কেঁচোর খোঁজ করি। সো এই পর্বের বহু প্রাণী মানে এটাকে মনে রাখতে পারবা যে এই কেঁচো বা এই পর্বের প্রাণীরা, এনেলিডা পর্বের প্রাণীরা স্যাঁতস্যাঁতে মাটিতে বসবাস করে। আবার এক্সটেনশনে মনে রাখবা কিছু প্রজাতি পাথর এবং মাটিতে গর্ত করে বসবাস করে। এরপর হচ্ছে দুইটা উদাহরণ আছে, যোগ দেখো প্রত্যেকটা ভক্ত খন্ড আকারে বিভক্ত, আলাদা আলাদা খন্ডে বিভক্ত। এই দেখো তারপর হচ্ছে এই যে কেঁচো। আমার বাবা যখন জব করতো তখন তাদের আলাদা একটা প্রজেক্ট ছিল। সো ওই প্রজেক্ট হচ্ছে কেঁচো সার তৈরি করতো তারা। তো মানে গ্রামে গ্রামে গিয়ে কি বলে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতো কেঁচো সার বানানোর জন্য, যাতে এই টাইপের সার মানে কি বলে যে কেমিক্যাল যুক্ত সার, ওই সারটা তারা ইউজ না করে। তখন তাদের ওই প্রজেক্টে বিভিন্ন জায়গা থেকে কেঁচো কিনে আনা হতো। সো কেঁচো কিনে তারপর হচ্ছে এক জায়গায় কেঁচো সার তৈরি করার প্রজেক্ট গুলো, প্ল্যান গুলো স্থাপন করা। আমার মনে হচ্ছে ছোটবেলায় ছিলাম সময়। সো আমি দেখছি কেঁচোগুলো প্রতিটা মনে হয় 5 টাকা করে কিনে আনা হতো কেঁচোগুলো ওই সময়। 13-14 সালের দিকে, অনেক বছর, 10-12 বছর আগে ছিল প্রজেক্ট। আচ্ছা, এর বৈশিষ্ট্যগুলো হিসেবে কি লেখা আছে যে দেহ নলাকার এবং খণ্ডিত। দেহ নলাকার, কিছু দেহ নলাকার এবং খণ্ডিত, এটা দেখে বুঝতে পারছি, কারণ এনেলিডা মানে হচ্ছে খণ্ড, ছোট ছোট খণ্ড থাকে, রিং আকৃতির খণ্ড থাকবে। তারপর নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। মানুষের রেচনাঙ্গ কি? নেফ্রন। এদের নেচার অঙ্গ কি? নেফ্রিডিয়া, মানে মানুষের সাথে কিন্তু এটা মিল আছে, মানুষের সাথে মিল থাকবে। আর কিছুতে মিল না থাকলেও এই যে বর্জ্য পদার্থ নিষ্কাশনের ক্ষেত্রে এদের মিল আছে মানুষের সাথে। এরপর কি? প্রতিটি খণ্ডে সিটা থাকে, প্রতিটি খণ্ডে সিটা থাকে, যোগে থাকে না। এরপর কি লেখা আছে যে সিটা চলাচলের সহায়তা করে। আচ্ছা, সো এইটা বুঝলাম যে এনেলিডা পর্বের প্রাণী। আবার একটু রিভাইজ করি, এনেলিডা পর্বের প্রাণী পৃথিবীর সকল নাতিশীতোষ্ণ এবং উষ্ণমন্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে। এই পর্বের বহু প্রাণী স্যাঁতস্যাঁতে মাটিতে বসবাস করে, কিছু প্রজাতি পাথর এবং মাটিতে গর্ত করে বসবাস করে। উদাহরণ হিসেবে কি? কেঁচো এবং হচ্ছে যোগ দিয়ে মনে রাখবো। এর বৈশিষ্ট্য কি? দেহ নলাকার খণ্ডিত, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। তারপর প্রতিটি খণ্ডে সিটা থাকে, যোগ বাদে সিটা চলাচলের সহায়তা করে। এরপর কি? এরপর হচ্ছে আর্থ্রোপোডা। এইটা এই যে এই প্রথম যেটা বললাম, এটা একটু মনে রাখার ট্রাই করো। এইটা একটু মাথায়, মানে একটু আগে যেটা বললাম এনেলিডা, এইটা একটু আবার আগের মতো ভিডিওটা থামায় একটু মনে রাখার ট্রাই করো, বা নিজে নিজে লেখার ট্রাই করো। তারপর আমরা আর্থ্রোপোডা শুরু করছি। আর্থ্রোপোডা হচ্ছে এই প্রাণী জগতের সবচাইতে বড় পর্ব, আর্থ্রোপোডা। এটা মনে রাখতে পারো, আর্থ দিয়ে প্রথম কি? আর্থ্রোপোডা মানে কি? আর্থ না, আর্থ মানে হচ্ছে পৃথিবী। পৃথিবী কি বিশাল না? জাস্ট শর্টকাট বলছি, কিন্তু এটার সাথে কিন্তু আসলে পড়ার কোনো সম্পর্ক নেই, শর্টকাট হিসেবে বলছি। সো আর্থ অনেক বড়, এই জন্য এটা হচ্ছে প্রাণী জগতের সবচাইতে বড় আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার কিছু স্লাইডস আমরা দেখে আসো। সো আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলো একটা হচ্ছে এই যে ঘাসফড়িং, তারপর হচ্ছে লবস্টার। বাইরের দেশে যারা যাও বা সাগর পাড়ে যারা গেছিলাম তারা হচ্ছে লবস্টার খাইছে সি ফুড হিসেবে, খুব মজার জিনিসটা, যদি আমি খাইনি। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে চিংড়ি মাছ, অসাধারণ, দেখে আমার ভোগ লাগতেছে এখন, ক্ষুধা লাগছে, খাইতে ইচ্ছে করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে কাঁকড়াও তো মানে চাবাই না, না কাঁকড়া হারাম না, আমি শুনছিলাম কাঁকড়া মাকড়ো মানে অনুচিত, সরাসরি হারাম বলা হয়নি কাঁকড়াকে। আচ্ছা, তারপর কাঁকড়ার অনেকগুলো সুন্দর ছবি আছে। তারপর হচ্ছে প্রজাপতি কিন্তু এই পর্বের প্রাণী। এরপর হচ্ছে এই যে প্রজাপতি, কি সুন্দর ডানা মেলে। অনেক সময় অনেকের মনে, তোমাদের এই বয়সের মনে অনেকের প্রজাপতি ওঠে, আমি জানি এগুলো। তারপর হচ্ছে ককরোচেস, অগিয়ান্তা ককরোচ দেখলে অনেকের আপমনীদের মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়, কান্নাকাটি শুরু করে। আচ্ছা, আর্থ্রোপোডা পর্বটা কিভাবে আসছে নামটা? এটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে আর্থন আর একটা হচ্ছে পোরস। সো আর্থন মানে হচ্ছে সন্ধি মানে কি? সন্ধি মানে জোড়া না, ছোটবেলায় পড়ো নাই সন্ধি বিচ্ছেদ ছোটবেলায়, কিন্তু 6 2 বছর আগে বলছে সন্ধি বিচ্ছেদ। তারপর সন্ধি মানে কি? জোড়া। পোরস মানে হচ্ছে পা, তার মানে জোড়া পা, মানে পা হচ্ছে জোড়াযুক্ত, পায়ে হচ্ছে বিভিন্ন ধরনের সন্ধি থাকে বা কয়েকটা সন্ধি থাকে, এক বা একাধিক সন্ধি থাকে, এই জন্য এদেরকে আর্থ্রোপোডা বলা হয় থাকে। চিংড়ি মাছ দেখবা পায়ে সন্ধি থাকে না, অনেকগুলো অংশে বিভক্ত থাকে না, অনেকগুলো ভাগে বিভক্ত থাকে না। তারপর হচ্ছে কাঁকড়া যারা দেখছো, তারপর হচ্ছে লবস্টার দেখছো যারা, তারপর হচ্ছে ঘাসফড়িং, সবগুলোর ক্ষেত্রে কিন্তু একাধিক খণ্ডে বিভক্ত থাকে। এই যে একটু আগে বলছিলাম না, একটু আগে ক্লাসের প্রথম দিকে বলছিলাম না হাইড্রার কথা, হাইড্রা নিয়ে আলাদা একটা পুরো চ্যাপ্টার আছে বা একটা বিশাল একটা অংশ আছে। সেরকম এই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী যে ঘাসফড়িং নিয়ে বিশাল একটা, মানে ফুল একটা চ্যাপ্টারের অর্ধেকের মতো আছে ঘাসফড়িং নিয়ে।
ঘাস ফড়িং, হাইড্রা আর রুই মাছ, এই তিনটা নিয়ে আছে ইন্টারমিডিয়েট বইতে, পড়তেই হবে প্রথম সেকেন্ড চ্যাপ্টার এটা। আচ্ছা, যাই হোক, স্বভাব এবং বাসস্থান। স্বভাব এবং বাসস্থানে কি লেখা আছে? এই পর্বটা প্রাণীজগতের সবচাইতে বৃহত্তম পর্ব। প্রথমেই বলছি, এই পর্বটা প্রাণীজগতের সবচাইতে বৃহত্তম পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। মাথায় ঢুকে নেওয়া যে প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম পর্বের নাম কি? প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। এরপর কি? এরপর হচ্ছে পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বসবাস করতে সক্ষম। আর্থ্রোপোডা মানে পৃথিবীর, এইটা আর্থ দিয়ে মনে রাখবা, আর্থ কি অনেক বড়, এই জন্য হচ্ছে এরা সবচাইতে বড় পর্ব এটা। তারপর হচ্ছে আর্থ মানে পৃথিবী, তার মানে পৃথিবীর সব জায়গায় বসবাস করতে পারে। আমি জাস্ট শর্টকাট বলছি কিন্তু। বহু প্রাণী স্থলে, স্বাদু পানিতে, সমুদ্রে বসবাস করে। মানে কিছু হচ্ছে বাতাসে বসবাস করে, মানে মুক্ত বাতাসে, যেমন হচ্ছে প্রজাপতি। তারপর হচ্ছে স্বাদু পানিতে, সমুদ্রে। কাঁকড়া, অনেক কাঁকড়া হচ্ছে স্বাদু পানিতে, মানে মিঠা পানিতে, আবার কিছু হচ্ছে লবণাক্ত পানিতে। চিংড়ি মাছের ভিতরে তো কিছু মিঠা পানিতে, কিছু লবণাক্ত পানিতে বসবাস করে। এরপর অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে, যেমন প্রজাপতি। তারপর হচ্ছে ঘাস ফড়িং, এরা ডানার সাহায্যে উঠতে পারে। বৈশিষ্ট্য হিসেবে কি দেওয়া আছে? বৈশিষ্ট্য হিসেবে দেওয়া আছে, দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত, সংধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। দেখো দেহ বিভিন্ন, সরি কোথায় আমার পেন বই গেল, এই যে দেখো আমি লাল কাইনি। দেহ হচ্ছে বিভিন্ন, এই যে ঘাস ফড়িংয়ের পাটা লক্ষ্য করে কতগুলো অংশে বিভক্ত, কতগুলো খণ্ডে বিভক্ত দেহ। তারপর হচ্ছে এখানে দেহের কথা বলছে, দেহ কতগুলো অঞ্চলে বিভক্ত। দেখো দেহ অনেকগুলো অঞ্চলে বিভক্ত, এখানে 8টা না যেন 9টা আছে, ঠিক মনে নেই। তারপর হচ্ছে মাথা দেখবা আলাদা খণ্ডে বিভক্ত। শরীর যদি ধরতে পারো কখনো, তখন দেখবা যে এগুলো আলাদা আলাদা খণ্ডে বিভক্ত। মাথায় একজোড়া পুঞ্জাক্ষীয় অ্যান্টেনা থাকে। দেখো মাথায় জোড়া পুঞ্জাক্ষীয় অ্যান্টেনা থাকে, এই যে মাথার ভিতর হিমের মতো এরকম থাকে। অ্যান্টেনা দিয়ে অনেক কিছু তারা করতে পারে, অনেক কিছু ফিল করতে পারে। এটা আমি ডিটেলসে যাচ্ছি না, অনেক কিছু বলা যায় এখানে। নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। এটার ভিতরে, এই যে ভিতরে এটার মাংসটা বা ভিতরে যে অঙ্গগুলো, এগুলো কিন্তু নরম, আর উপরে শক্ত কাইটিন নামক জিনিসের বা কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা এই দেহটা আবৃত। কাঁকড়ার ক্ষেত্রে সেম, ভিতরের দেহটা নরম, উপরে শক্ত খোলস দ্বারা বা শক্ত কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। যে কোনো একটা মনে রাখলে, উদাহরণ যদি একটা মনে রাখতে পারো তাহলে পুরোটা মনে রাখতে পারবে। দেহ রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। দেহে রক্তপূর্ণ একটা গহ্বর থাকে, যেটা হচ্ছে হিমোসিল নামে পরিচিত। দেহে রক্তপূর্ণ একটা গহ্বর থাকে, যেটা হিমোসিল নামে পরিচিত। এরপর কি? এরপর শেষ? শেষ। তাহলে আর্থ্রোপোডা পর্বটা বুঝলাম। আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য আবার একটু দেখি, যে এই পর্বটা হচ্ছে প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। এই পর্ব পৃথিবীর প্রায় সকল পরিবেশে বসবাস করতে সক্ষম। বহু প্রাণী স্থলে, স্বাদু পানিতে এবং সমুদ্রে বসবাস করে। এ পর্বের অনেক প্রজাতি প্রাণীর ডানার সাহায্যে উঠতে পারে। তারপর হচ্ছে তোমরা যেরকম ওরো, এটা নিজেদের মনে রাখতে পারো। হাই স্কুলে উঠলে কিছু পোলাপান আছে না, ডানার সাহায্যে যেরকম উঠতে পারে, বাপ মায়ের মানে খেয়াল করে না, বাপ মায়ের যা বলে কিছু মানে মাথায় নেয় না। আমি বড় হয়েছি, লাইফ হয়ে গেছি অনেক বড়, এখন তো আমি সব বুঝি, তাই না? এরকম মেন্টালিটি হয় না আমাকে, এরকম ডানার সাহায্যে উঠতে পারে। আচ্ছা, দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত, সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। সন্ধিযুক্ত, সন্ধি মানে কি? জয়েন্ট। তারপর কি? মাথায় একজোড়া পুঞ্জাক্ষীয় অ্যান্টেনা থাকে। দেহ নরম, মানে নরম দেহ, দেহটা নরম, আমার মনের মতো নরম, আমার মন কিন্তু অনেক নরম দেহ, কাইটিন সমৃদ্ধ, এবং উপরে হচ্ছে একটা আবরণ দিয়ে রাখছি, মানে খুব শক্ত একটা আবরণ দিয়ে রাখছি। আচ্ছা, এরকম হয় না কিছু মানুষের উপর থেকে দেখায় যে খুব কি বলে, খুব রুক্ষ মেজাজের, বা ভিতরে খুব নরম মনের একজন মানুষ, সেরকম মানুষ কিন্তু আমি। নরম দেহ, কাইটিন, ভাই মজা করতেছি, জাস্ট ক্লাসটা প্রচুর বোরিং, চ্যাপ্টারটা প্রচুর বোরিং, এই জন্য জাস্ট তোমাদের একটু মজা দেওয়ার জন্য, একটু মানে ফান ফিল করানোর জন্য এগুলো বলতেছি। এগুলো কেউ সিরিয়াসলি নিও না। আবার নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। দেহ রক্তঘন গহ্বর হিমোসিল নামে পরিচিত, মানে একটা গহ্বর থাকে রক্তঘন, যেটা হিমোসিল নামে পরিচিত। এরপর হচ্ছে মলাস্কা, যেমন হচ্ছে এই দেখো, ঝিনুকের ভিতর যেমন একটা নাসিক আছে না, ঝিনুকের ভিতর যেমন লুকিয়ে আছে মুক্তা, লুকিয়ে থাকে মণি, কালমা শাহাদাতে আছে খোদার বাণী। মিজানুর রহমান আজহারির একটা অজের ভিতরে আছে, সে প্রায় গায়। ঝিনুকের ভিতর যেমন লুকিয়ে থাকে মুক্তা, লুকিয়ে থাকে মণি, কালমা শাহাদাতে আছে খোদার বাণী। অসাধারণ একটা রাশি, আমি প্রায় শুনতাম, তার অজ যখন শুনতাম তখন প্রায় বলতে যায়। যাই হোক, মলাস্কা পর্বের প্রাণীর কিছু উদাহরণ আমরা দেখি প্রথমে। ঝিনুকের ভিতর কি? মুক্তার জীব। মুক্তা দেখছো বন্ধুরা আগে কখনো? হ্যাঁ, কিছু উদাহরণ আছে। তারপর হচ্ছে এই যে কি বলে, টাইপ অফ সি ফুড, এটাকে আমরা খাই, কাঁচা খাই,
20টা মিনিটের একটা ভিডিও দেখছিলাম, এটা মানে উনি খাইতে পারে না, প্রচুর বাজে গন্ধ, তারপর হচ্ছে এরকম মুখে নিয়ে তারপর নিজে পালাই দেয়। তারপর হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে যে ঝিনুকগুলো আছে এগুলো তো তোমরা যারা গ্রামে থাকো তারা অবভিয়াসলি দেখছো। এরপর হচ্ছে শামুক। শামুকের ডিম দেখছো তো না? শামুকের ডিম দেখতে অসাধারণ। শামুক অনেক সুন্দর একটা শামুক, অনেক সুন্দর পিকচার অ্যাড করছি। তো মলাস্কা শব্দটা হচ্ছে মলাস্কাস শব্দটা থেকে আসছে, যেটা মানে হচ্ছে নরম। মানে বলছিলাম যে আমার মন যেরকম নরম, এটা হচ্ছে এটা, দুইটা হচ্ছে এরকম। তো মলাস্কার সর্বপ্রথম বাসস্থানে কি লেখা আছে? এই পর্বের প্রাণীদের গঠন এবং বাসস্থান বৈচিত্র্যপূর্ণ। আরো একটা আগে পড়ছিলাম, মনে আছে? বৈচিত্র্যপূর্ণ, এটাও কিন্তু অনেক বৈচিত্র্যপূর্ণ, এটাও বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে, ওইটার মধ্যে ওরা বলছিল পৃথিবীর সকল পরিবেশে বাস করে। প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্থানে বসবাস করে। কিছু প্রজাতি পাহাড় অঞ্চলে এবং বন জঙ্গলে এবং স্বাদু পানিতে বসবাস করে। যে ট্রেনের সাউন্ড, পাশাপাশি ট্রেন যাচ্ছে। বৈশিষ্ট্য কি? নরম দেহ। নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। নরম দেহ সাধারণত শক্ত খোলস দ্বারা। দেখ এই দুইটার কিন্তু মিল আছে, আর্থ্রোপড এবং মলাস্কার কিন্তু অনেক মিল আছে, এটা কিন্তু গোলাই ফেলবা, এই দুইটা ভালো করে পড়ো। এরপর পেশিবহুল পা দিয়ে চলাচল করে। পেশিবহুল মানে কিলবিল করে, এরকম অক্টোপাসের মতো পা দিয়ে চলাচল করে। ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। শ্বাসকার্য চালানোর জন্য ফুসফুস থাকে। অনেকের হচ্ছে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। মাছেরা কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? ফুলকার সাহায্যে। আর আমরা কিসের মাধ্যমে শ্বাসকার্য চালাই? ফুসফুসের সাহায্যে। শেষ এটা। ও আচ্ছা, সর্বশেষ একাইনোডার্মাটা। আচ্ছা, এই যে আর্থ্রোপড এবং মলাস্কা, এই দুইটা একটু নিজে নিজে পড়ো, এই দুইটা একটু নিজে নিজে পড়ে ট্রাই করো। তারপর হচ্ছে নিজে একটু লেখো, ভিডিওটা থামাও এখন, তারপর আবার লেখো। আমি ভাই পুরো টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ ধরে স্পিড করতেছো। তোমরা হয়তো ভিডিওটা 30-40 মিনিট হয়েছে তোমাদের, বাট আমি প্রায় 2-3 ঘন্টা ধরে এবং দাঁড়িয়ে ভিডিও করতেছি। ভিডিও তো অবভিয়াসলি কাট হবে, বাট তোমরা তো একবারে দেখবা, আমি তো শেষ ক্লাস। এরপর হচ্ছে এরপর সর্বশেষ একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা এটা শব্দ একাইনাটাস থেকে আসছে, আর হচ্ছে ডার্মা। ডার্ম মানে কি? ডার্ম মানে প্রথমে বলছিলাম ত্বক। তো একাইনাটাস মানে হচ্ছে কাটা, এবং ডার্ম তো বলছি প্রথমে ত্বক। সো কাটাযুক্ত ত্বক যারা থাকে তারা হচ্ছে একাইনোডার্মাটা। সর্বপ্রথম বাসস্থান এ পর্বের সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক। পৃথিবীর সকল সাগরে, মহাসাগরে এবং সকল গভীরতায় এদেরকে বসবাস করতে দেখা যায়। এরপর এদের স্থলে এবং মিঠা পানিতে পাওয়া যায় না। মানে এই পর্বের একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের মিঠা পানিতে পাওয়া যায় না। এরা অধিকাংশই মুক্তজীবী, মানে কিছু পরজীবী থাকতে পারে, বাট অধিকাংশই মুক্তজীবী। এই যে স্টারফিশ বা তারা মাছ, যেটা স্টারফিশ দিয়ে মনে রাখবা, তারা মাছ। বৈশিষ্ট্য কি? দেহত্বক কাঁটাযুক্ত, এই যে দেহত্বক কাঁটাযুক্ত, যেটা নামটাই একাইনোডার্মাটা, এই জন্য হচ্ছে মানে নামটা এই জন্য হচ্ছে যে দেহত্বক কাঁটাযুক্ত। দেহত্বক কাঁটাযুক্ত, 5টি সমান ভাগে বিভক্ত। দেহ 5টা সমান ভাগে বিভক্ত, 1 2 3 4 5টা সমান বিভক্ত। পানি সংবহন থাকে, রক্ত সংবহন বদলে দেহের ভিতর পানি সংবহন থাকে। নালী পথের সাহায্যে চলাচল করে। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায়। মানে এই পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা আলাদাভাবে চিহ্নিত করা যায় না। তারপর হচ্ছে একাইনোডার্মাটার একটা উদাহরণ হচ্ছে সমুদ্র শসা বা সি কিউকাম্বার। এটা অনেকে বলছিল যে সমুদ্র শসা জিনিসটা কি? এই দেখো, এই যে অনেকটা কিউকাম্বার বা শসার মতো দেখতে এই প্রাণীটা, এই জন্য এদেরকে সি কিউকাম্বার বা সমুদ্র শসা বলা হয় থাকে। আই হোপ তোমরা এটা বুঝছো। এটা বুঝছো কিনা একটু বলো তো, একটু কমেন্ট করো। আমি তো বুঝতে পারতেছি না, এখন লাইভ না যেহেতু, পরবর্তীতে আমি মিলাই নেবো যে তোমরা আসলে বুঝছো কিনা। তোমরা কমেন্টটা করে রাখো, আমি পরবর্তীতে দেখে নেব। এটা যদি বুঝে থাকো তাহলে আমরা সর্বশেষ পর্বতে চলে যাবো, সেটা হচ্ছে করডাটা। করডাটা নামটা কি জন্য হয়েছে সেটা পরে বুঝি, আগে একটু সর্বপ্রথম বাসস্থান পরে নিই। করডাটা এটা হচ্ছে মানুষ যেই পর্বের প্রাণী, সেটা মানুষ, বাঘ, তারপর আশেপাশে যত প্রাণী দেখি ম্যাক্সিমাম হচ্ছে করডাটা পর্বের প্রাণী। করডাটা এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বসবাস করে। মানুষ যেহেতু সকল পরিবেশে বসবাস করতে পারে, অবভিয়াসলি করডাটাও পৃথিবীর সকল পরিবেশে বসবাস করতে পারে। এদের বহু প্রজাতি ডাঙায় বাস করে, মানে ডাঙায়, পানিতে, নদী, খাল সব জায়গায় বসবাস করে। পর্বের প্রাণীরা সব জায়গায় আছে, মনে রাখবা যে সব জায়গায় করডাটা পর্বের প্রাণীরা সব জায়গায় আছে। জলচর করডাটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বসবাস করে। দেখো করডাটাদের মধ্যে কিছু আছে জলে বা পানিতে বসবাস করে, এদের মানে কিছু আছে স্বাদু পানিতে বা কিছু আছে সমুদ্রে বসবাস করে। তারা ট্রেন আসছে, একটু ওয়েট করি। না ট্রেন না, সরি, বিমান আসছে। আচ্ছা, সাউন্ড গেল। জলচর করডাটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বসবাস করে। বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী এবং খেচর। মানে বহু প্রজাতি বৃক্ষে, কিছু প্রজাতি বৃক্ষে বসবাস করে, কিছু প্রজাতি মরুভূমিতে বসবাস করে, মেরু অঞ্চলে বসবাস করে কিছু প্রজাতি,
তারপর হচ্ছে গুহায় বসবাস করে, আবার হচ্ছে কিছু হচ্ছে ক্ষেত্র। বহু প্রজাতি বহু পরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়েও জীবনযাপন করে, মানে এই করডাটা পর্বের প্রাণীদের ভিতর বহি পরজীবী আছে, মানে অন্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে। আমরা যেরকম অনেকে বাবার হোটেলে পরজীবী হিসাবে বসবাস করি, এরকম অনেকে বহি পরজীবী হিসাবে বসবাস করে। এরপর কি, এরপর বৈশিষ্ট্য আসে, বৈশিষ্ট্যটা মেইন, ওইটা মনে রাখতে পারবো, মানুষের বৈশিষ্ট্য মনে রাখলে মনে রাখতে পারবো। বৈশিষ্ট্যটা মেইন, নটোকট থাকে এদের দেহে, নটোকট থাকে। নটোকট জিনিসটা কি, নটোকট জিনিসটাকে বইতে কি লেখা একটু দেখি, তারপর এক্সপ্লেন করি। নটোকট হলো এমন একটা নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডায়িত অঙ্গ। এই পর্বের প্রাণীর সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর থাকে, মানে এই পর্বের যে প্রাণী, তাদের প্রাণীর এই প্রাণীর যে কোনো অবস্থায়, মানে যে কোনো অবস্থায় না, লাইফের মানে পুরো লাইফ সাইকেলের মধ্যে একটা না একটা অবস্থায়, ভ্রূণ অবস্থায় অথবা পূর্ণাঙ্গ প্রাণীতে কোনো একটা অবস্থায় নটোকট থাকে। নটোকট কি, এই যে নটোকট, এই যে নটোকট। নটোকট কি, এই যে প্রাণীর পিঠের দিকে, মানে আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি, মায়ের পিঠে থাকে, তখন হচ্ছে আমাদের উপরে বা পিঠের দিকে একটা নটোকট থাকে, যেটা পরবর্তীতে পরিণত হয় আমাদের স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডে পরিণত হয়। মেরুদণ্ড কিন্তু জাস্ট আমরা হাড় না, ভিতরে কিন্তু অনেক জিনিসপত্র আছে। তোমাদের তোমাদের মেবি আছে, তোমাদের যদি না থাকে তাহলে ক্লাস 9 আছে, আমি পড়াইছিলাম, মনে আছে। আচ্ছা, সো নটোকট কি, কর্ডাটা পর্বের প্রাণীদের নটোকট থাকে। নটোকট হচ্ছে একটা নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডায়িত অঙ্গ। এই যে নটোকট হচ্ছে দৃঢ়, অখণ্ডায়িত অঙ্গ। এই পর্বের প্রাণীর সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশ, মানে পিঠ বরাবর এই নটোকট নামে জিনিসটা থাকে। তারপর হচ্ছে পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, মানে জীবনের কোন একটা অবস্থায় স্নায়ুরজ্জু থাকে, স্নায়ুরজ্জু বা স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড যেটা, সেটা থাকে। অনেক ক্ষেত্রে এই যে নটোকট, এইটা পরিণত হলে, মানে ভ্রূণ অবস্থায় নটোকট থাকে, ওইটা যখন পরিণত হয় বা পরিণত পূর্ণবয়স্ক হয়, তখন হচ্ছে এইটা ফাঁপা স্নায়ুরজ্জুতে পরিণত হয়। সারা জীবন অথবা জীবনের চক্রের কোন এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে, মানে সারা জীবন অথবা জীবনের কোন একটা পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে, মানে জীবনের কোন একটা পর্যায়ে ওদের হচ্ছে ফুলকা ছিদ্র থাকে, গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। এই হচ্ছে করডাটা। করডাটা এই যে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, মানুষ এই যে ভ্রূণ অবস্থায়, প্রাথমিক অবস্থায় মানুষ, তারপর হচ্ছে মোরগ, কচ্ছপ, স্যালামান্ডার, মাছ, সবাই কিন্তু ভ্রূণ অবস্থায় একই ধরনের থাকে। ইন্টারেস্টিং না, করডাটা পর্বের প্রাণী কিন্তু সব। আচ্ছা, যেটা বলছিলাম যে করডাটা তিনটা উপপর্বে বিভক্ত, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, আরেকটা হচ্ছে সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা। তো এই দুইটার বৈশিষ্ট্য জানি, তারপর এইটা আবার অনেকগুলো ভাগে বিভক্ত, এটা জানি। ইউরোকর্ডাটা কি, ইউরোকর্ডাটা প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ্র থাকে। এই যে ইউরোকর্ডাটায় প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ্র থাকে, ইউরোকর্ডাটা প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ্র থাকে এবং পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। পৃষ্ঠদেশে ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, ফাঁপা স্নায়ুরজ্জু, আমাদের মেরুদণ্ড, এটা কিন্তু ফাঁপা, মানে আমাদের কথা বলা হয় না, আমরা এই পর্বে না, অন্য পর্বে। সো এটা বুঝি, ইউরোকর্ডাটা হচ্ছে প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ্র থাকে এবং পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। আর একটা বৈশিষ্ট্য কি, শুধুমাত্র লার্ভা দশায় এদের নিচে নটোকট থাকে, শুধুমাত্র লার্ভা দশা মানে ভ্রূণের অবস্থায়, লার্ভা দশায় মশার লার্ভার কথা বলা হয়, তারপর হচ্ছে ব্যাঙাচির লার্ভা, এই অবস্থায় এদের দেহে নটোকট থাকে। তারপর হচ্ছে সেফালোকর্ডাটা, সারা জীবনে এদের দেহে নটোকটের উপস্থিতি লক্ষ্য করা যায়, মানে সারা জীবনই এই সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের মানে নটোকট থাকে। তারপর হচ্ছে দেখতে একটা মাছের মতো। এরপর হচ্ছে মেইন যেটা, এই দুটো বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মেইন ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা আবার কতগুলো শ্রেণীতে বিভক্ত, শ্রেণীগুলো কি, সাইক্লোস্টোমাটা, কন্ডিকটিক্স, অস্টিকটিক্স, উভচর বা অ্যামফিবিয়া, সরীসৃপ বা রেপ্টিলিয়া, পক্ষীকুল বা এভিস এবং স্তন্যপায়ী বা ম্যামেলিয়া। সাইক্লোস্টোমাটা, কন্ডিকটিক্স, অস্টিকটিক্স, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, এভিস এবং ম্যামেলিয়া। চলো একটা একটা পড়ি। সাইক্লোস্টোমাটা এটার বৈশিষ্ট্য কি, এই যে একটা উদাহরণ দেওয়া আছে। বৈশিষ্ট্য কি, লম্বাটে দেহ, মুখছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন, মুখছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন, দেখো মুখছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন। এরপর কি, এদের দেহে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত, এদের দেহে কিন্তু আইস নেই, দেখে বোঝা যাচ্ছে এদের দেহে কিন্তু আইস নেই। সাইক্লোস্টোমাটা পর্বের প্রাণী, এদের দেহে আইস নেই এবং যুগ্ম পাখনা, মাছের ক্ষেত্রে যুগ্ম পাখনা যেটা থাকে পিছনের দিকে, সেইটা কিন্তু অনুপস্থিত। এরপর কি, এরপর হচ্ছে ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়, এটা হচ্ছে মাছ যেহেতু, তো ফুলকার সাহায্যে শ্বাস নেবে। এরপর হচ্ছে কন্ডিকটিক্স, সাইক্লোস্টোমাটা পরে কন্ডিকটিক্স, হ্যাঁ কন্ডিকটিক্স। কন্ডিকটিক্স এর বৈশিষ্ট্য কি, এটা প্রথমে হচ্ছে হাতুড়ি মাছ, হাতুড়ির মতো।
কিছু মানুষের কথাবার্তা শুনলে, কিছু কমেন্ট দেখতে ইচ্ছা করে হাতুড়ি দিয়ে মারে। আমার এখন আবার বলাখন কারাগারি শুরু করবে। মানে বৈশিষ্ট্য কি? এভাবে সকল প্রাণী সমুদ্রে বসবাস করে। ভাই ম্যাক্সিমাম থেকে সমুদ্রে বসবাস করে, মানে এটা কেমনে মনে রাখবো আমি জানি না। আমি ইঞ্জিনিয়ারিং করতে সেই জন্য তো আমার লাগতেছে না, তোমরা যারা মেডিকেলে পড়বো তাদের তো পুরো মাথা খারাপ হয়ে যাবে। কঙ্কাল তরুণাস্থিময়। তরুণাস্থি কি জানো? কঙ্কালকে আমাদের দেহের ভিতরে যে স্কেলেটন থাকে সেটা, তাই না? তরুণাস্থি। তোমরা অনেক সময় মুরগি খাওয়ার সময় দেখছো না যে কিছু হাড় সাদা, মানে চাবাই খেতে খুব মজা লাগে, ওটি তো তরুণাস্থি। নরম হাড় যেটা আমাদের নাকের এখানে থাকে, তারপর কানে যে হাড়টা থাকে সেটা হচ্ছে তরুণাস্থি। সো দেহ কঙ্কাল তরুণাস্থি, মানে কঙ্কালের ভিতরে অনেক তরুণাস্থি থাকে। দেহ প্লাকয়েড আইস দ্বারা আবৃত। এটার দেহে কিন্তু আইস আছে, একটু যেটা বলছিলাম সেটা দেহে কিন্তু আইস নেই, এটার দেহে আইস আছে। মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা চিত্র থাকে, এটাতে মাথার দুই দিকে 5 থেকে 7 জোড়া ফুলকা চিত্র থাকে। তারপর হচ্ছে কানকো থাকে না। কানকো মানে কি? ওই যে ফুলকা যেটা দিয়ে ঢাকা থাকে ওটা হচ্ছে কানকো। ইলিশ মাছ, রুই মাছে যেটা থাকে ওইটা থাকে না। আই হোপ এটা তোমরা বুঝছো। বুঝার কিছু নেই ভাই, এটা ম্যাক্সিমাম মুখস্থ করা, যে কানকো থাকে না, মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা চিত্র থাকে। উদাহরণ কি? হাতুড়ি মাছ। এরপর কি? এই যে আরেকটা উদাহরণ আছে, এই যে হাতুড়ি মাছ। কিরকম করে টাকা যায়। এরপর কি? এরপর হচ্ছে অস্টিকথিক্স। অস্টিকথিক্স এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে আমাদের এই যে ইলিশ মাছ। অধিকাংশ স্বাদু পানির মাছ। দেহ সাইক্লোয়েড বা টিনয়েড ধরনের আইস দ্বারা আবৃত। সাইক্লোয়েড এবং টিনয়েড হচ্ছে আইসের ধরনের, যে উপরে আইসগুলো আছে এটার ধরন হচ্ছে এইটা। একটা হচ্ছে সাইক্লোয়েড বা টিনয়েড ধরনের আইস দ্বারা আবৃত। মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে এবং ফুলকাগুলো কানকো দিয়ে, এই যে এটাকে কানকো বলা হয়, কানকো দিয়ে ঢাকা থাকে। কানকো দিয়ে ঢাকা থাকে। এটা ইলিশ মাছ মনে রাখবা। ইলিশ মাছ হচ্ছে অস্টিকথিক্স এর উদাহরণ, এই জন্য হচ্ছে এরা এটা এই উদাহরণগুলো মনে রাখবে। অধিকাংশ স্বাদু পানির মাছ। স্বাদু পানিতে ইলিশ মাছ পাওয়া যায় না, পদ্মার ইলিশ বলা থাকে। পদ্মার পানিতে মিঠা পানি, তাই না? তারপর হচ্ছে নদীর যে ইলিশগুলো, যেগুলো খাইতে কিন্তু খুব মজা। তারপরে এরা হচ্ছে আবার লবণাক্ত পানিতেও বাস করে। দেহ সাইক্লোয়েড বা টিনয়েড ধরনের আইস দ্বারা আবৃত। মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আমরা যেরকম ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালাই, এরা হচ্ছে ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়। এই তো উদাহরণ আছে সি হর্স। সি হর্স এই যে এটা কিন্তু ইসের মতো দেখে, কি বলে ঘোড়ার মতো একটা, এই জন্য দেখে সি হর্স বলে। এটা খুব সুন্দর একটা ভিডিও পাইছিলাম, বাট ভিডিওটা আমি হারাই ফেলছি। সি হর্স লিখে ইউটিউবে সার্চ দিলে তোমরা পাইতে পারো। আমি সার্চ দিছিলাম বাট পাইলে দেখাই দিতে এটা। হ্যাঁ, এই যে সি হর্স, এটা হচ্ছে পেটের ভিতর বাচ্চা রাখে অনেকগুলো একসাথে। তারপরে এরকম এরকম করে অনেক, মানে 1-150 বা তারও বেশি হতে পারে, আমি গুনি দেখি এরকম বাচ্চাগুলো বের করে দেয়। খুব সুন্দর দেখে কিন্তু। আই ডোন্ট নো এটা অ্যাকুয়ারিয়ামে রাখা যায় কিনা, যদি রাখা যায় আমি আমার অ্যাকুয়ারিয়ামে রাখবো। আচ্ছা, এরপর হচ্ছে উভচর বা অ্যামফিবিয়ান। তোমরা যারা অ্যাকুয়ারিয়াম রিলেটেড জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করো, তারা কিছু প্লান্টের নাম শুনছো যে এটা হচ্ছে অ্যামফিবিয়াটিক এলিমেন্ট প্লান্ট, বা কিছু প্রজাতির প্রাণী আছে যারা আমরা অ্যাকুয়ারিয়ামে রাখি। সো ওদেরকে অ্যামফিবিয়া বলা হয়ে থাকে। যারা উভচর মানে ডাঙায় বসবাস করতে পারে, আবার পানিতে বসবাস করতে পারে। কিছু প্রজাতির প্রাণী আছে না, যেমন ধরো তোমার ফ্রেন্ডদের ভিতরে কিছু আছে না, ধরো তোমার কথা তোমার সাথেও মিশতে পারে, আবার হচ্ছে তোমার শত্রুর সাথেও যায় মিশে, এরা হচ্ছে উভচর। আচ্ছা, এটা উদাহরণটা বেশি খারাপ হয়ে গেছে, ভালো ধরে। ধরো কিছু ছেলে মেয়ে আছে না, দেখবা যে ক্লাসের সবচেয়ে খারাপ, যে গাঁজাখোর বা রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে, ওদের সাথেও থাকতে পারে। আবার হচ্ছে ক্লাসের সবচেয়ে টপ আছে, ফার্স্ট পার, তাদের সাথে থাকে। দুই ধরনের স্টুডেন্টের সাথে থাকতে পারে। এরা হচ্ছে উভচর প্রাণী। এই ভালো ধরন দিচ্ছি, সবসময় বলা হবে খারাপ ধরন দেয়, ভালো ধরন দিচ্ছি। তাই উভচর প্রাণীগুলোর এটার বৈশিষ্ট্য ও স্বভাব বাসস্থান। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে মাছের মতো বিশিষ্ট ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পরিণত বয়সে ডাঙায় বাস করে, তারা হচ্ছে উভচর বা অ্যামফিবিয়া। ব্যাঙ আছে উদাহরণ, এই যে এগুলো কিন্তু ব্যাঙ। ব্যাঙ প্রাথমিক অবস্থায়, জীবনের প্রাথমিক অবস্থায় এই যে ব্যাঙাচি অবস্থায় থাকে, তখন কিন্তু ওরা মাছের মতো আচরণ করে, তখন পুরোপুরি মাছ। ওরা হচ্ছে তখন ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। কিন্তু তারপর যখন বড় হয়, তারপর হচ্ছে ডাঙায় বসবাস করে, তখন কিন্তু ওরা আসলে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, তখন আসলে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়, তখন পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এই যে উভচর, অ্যামফিবিয়া, কত সুন্দর কিছু। আর আরো অনেক সুন্দর সুন্দর ছবি ছিল। দেহত্বক আইসবিহীন, উদাহরণ মানে বৈশিষ্ট্য, দেহত্বক আইসবিহীন, ব্যাঙের দেহে আইস থাকে না। ত্বক নরম, পাতলা এবং ভেজা ও গ্রন্থিযুক্ত। নরম ত্বক, ব্যাঙের ত্বক নরম। ব্যাঙ যদি কেউ ধরে থাকে, আমি ব্যাঙ ধরছি, ছোটবেলায় অনেক ব্যাঙ ধরছি। আবার এগুলিও অনেকে ব্যাঙ, আমি একসময় রাখতে চেয়েছিলাম ব্যাঙ, বাট কি যেন আনছিলাম, হ্যাঁ কাঁকড়া আনছিলাম, কাঁকড়া আনছিলাম। আর হচ্ছে কি যেন গ্রাম থেকে মাছ আনছিলাম, ওগুলো সফল হয় না প্রজেক্ট, এই জন্য ব্যাঙ রাখিনি। ইচ্ছা আছে ফিউচারে ব্যাঙ রাখার। এটা কিন্তু খারাপ না, অনেকে রাখে।
তারপর দেহত্বক নরম, পাতলা এবং ভেজা ও গ্রন্থিযুক্ত। ব্যাঙের দেহের ত্বক ভেজা থাকে, শীতল রক্তের প্রাণী। এটা তোমরা অনেক আগে থেকে শুনছো, ছোটবেলা থেকে শুনছো যে ব্যাঙ হচ্ছে শীতল রক্তের প্রাণী। পানিতে ডিম পারে, পানিতে ডিম পারে ব্যাঙ। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়, জীবনচক্রে একটা সময় ব্যাঙাচি দশা দেখা যায়, এটা তো বুঝছি। এই যে কিছু ছবি আছে সুন্দর সুন্দর, চল দেখি উপচার। এই যে ব্যাঙের ছবি, ও ও মনে হচ্ছে আমার দিকে দেখা গেছে, এই যে আমার দিকে দেখা গেছে। এরপরে সর্বশেষ না সর্বশেষ এরপর আছে, এরপর হচ্ছে সরীসৃপ বা রেপ্টিলিয়ান। এই দেখো একটা সাপের ছবি, অনেকটা মানে না কিছু সরীসৃপ। সরীসৃপ উদাহরণ একটা সাপের ছবি দেওয়া আছে। ভাই বলতে চাইছিলাম কিছু একটা, স্লিপ অফ টাং বের হয়ে গেছে, থামাই গেছে। কিন্তু বৈশিষ্ট্য কি? সাধারণত বুকে ভর করে চলে, সাপেরা বুকে ভর করে চলে। এটা মনে রাখবা যে রেপ্টিলিয়া কিভাবে মনে রাখবা, সরীসৃপ। আমাদের আশেপাশে কিছু মানুষ আছে না সাপের মতো, তাদের যারা হচ্ছে কি বলে সাপ, মানে এটা মনে রাখতে পারো, সরি এটা উদাহরণ যায় না আসলে। যে সাপের বৈশিষ্ট্য মনে রাখতে চাও, উল্টা গোলায় ফেলবা। সাপ মনে রাখবা যে রেপ্টিলিয়া মানে হচ্ছে সাপ। তো সাপ কি করে? সাধারণত বুকে ভর করে চলে, ত্বক শুষ্ক এবং আইসযুক্ত। সাপ খোলস বদলায় না, এরকম আইসযুক্ত। সাপের খোলস দেখছো? আমি সাপের খোলস ধরছি, আমি সাপের ডিম পর্যন্ত ধরছি হাত দিয়ে। তখন অনেক ভয় ছিলাম, ছোটবেলায় গ্রামে ছিলাম যখন, তখন হচ্ছে সাপের ডিম ধরছিলাম। তখন আমি ভাবতাম যে রাত্রে সাপ এসে আমার কামড় দিয়ে তার ডিম ধরছি। চার পায়ে চারটি করে নখরযুক্ত আঙুল আছে, মানে সবার যে চারটা পা থাকবে এরকম না, সাপের কিন্তু অসংখ্য পা আছে, জানো? এটা আমার এক ফ্রেন্ডের মতো দেখতে। আচ্ছা যাই হোক, এই তো দেখো আমাদের আশেপাশে কিন্তু এরকম অনেক মানুষ আছে এরকম সাপের মতো, মানে ঠিক সময় মতো অপেক্ষা করে, ঠিক সময় মতো ছোবলটা মারে। তারপর কি? তারপর হচ্ছে কুমির। ভাই এত সুন্দর সুন্দর ছবি অ্যাড করছে, আমার তো নিজেই পড়তেছে বা বৈশিষ্ট্যগুলো একটু প্যারা দেয়। এরপর হচ্ছে এভিস বা পাখি। এটা হচ্ছে কাকের ছবি একটা। বরিশালের, আমরা বরিশালের আঞ্চলিক ভাষা যেটাকে কালবো বলি। এটার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে দেহ পালক দ্বারা আবৃত। এটা তো ভাই এই লাস্টের দিকের গুলো, এগুলো জাস্ট একটা মানে নাম দেখে বলতে পারবে। পক্ষী কুল বা এভিস, এটা পালক দ্বারা আবৃত থাকবে দেহ। তারপর হচ্ছে দুইটা ডানা থাকে, দুইটা পা এবং একটি চঞ্চু আছে। চঞ্চু কি? ওই যে পিছনের দিকে যেটা চঞ্চু, চঞ্চু এটা না পড়ে না? হ্যাঁ, দুটি পা, চঞ্চু, হ্যাঁ একটা চঞ্চু আছে, যে পিছনের দিকে যেটা থাকে ওইটা একটা চঞ্চু বলা হয়। ফুসফুসের সাথে বায়ুথলি থাকা সহজে উঠতে পারে। যে পাখি কেন উঠতে পারে, এটার উদাহরণ হচ্ছে ফুসফুসের সাথে ওদের একটা বায়ুথলি থাকে, এই জন্য উঠতে পারে। আর একটা বৈশিষ্ট্য আছে, ওদের হাড়গুলো ফাঁপা এবং হালকা। এই যে উষ্ণ রক্তের প্রাণী এবং হচ্ছে হাড় শক্ত, হালকা এবং ফাঁপা, এই জন্য কিন্তু পাখিরা উঠতে পারে। পাখি উঠতে পারার কারণ, মেইন কারণ হচ্ছে ফুসফুসের সাথে বায়ুথলি থাকে এবং হাড় শক্ত, হালকা এবং ফাঁপা এবং উষ্ণ রক্তের প্রাণী। তো জানো পাখি যারা, পাখি কি মুরগি তো এক ধরনের পাখি, তাই না? উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যে আশেপাশে যে প্রাণীগুলো আছে ওগুলো। এখানেও সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে। ওয়াও, জোস। এটা চড়ুই পাখি, এটা অনেকেই চেনো না, এটা চড়ুই পাখি। এরপর হচ্ছে ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। এটা আমার একটা ছবি দেওয়া আছে, মানে আমাকে বুঝেছে এটা আমার মতো। ভাই আমি করতেছি। আচ্ছা, ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। স্তন্যপায়ীদের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য দেহ লোমে আবৃত। মানুষের দেহ কিন্তু লোম আছে, এই আমাদের কত বড় বড় লোম আছে, বা ম্যাক্সিমামে লোম থাকে। ব্যতিক্রম স্তন্যপায়ী ছাড়া প্রায় সবাই সন্তান প্রসব করে, মানে দুই একটা ব্যতিক্রম ছাড়া সবাই সন্তান প্রসব করে। মানে অনেকে তো একটু আগে যেগুলো দেখছিলাম, তারা ম্যাক্সিমামে কি করে? ডিম দেয়। বাট স্তন্যপায়ীরা কি করে? সন্তান জন্ম দেয়, সন্তান প্রসব করে। উষ্ণ রক্তের প্রাণী, এরা উষ্ণ রক্তের প্রাণী। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে, চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়, শিশুরা মাতৃদুগ্ধ, এই জন্য স্তন্যপায়ী। স্তন থেকে দুধ পান করে শিশুরা বড় হয়, এই জন্য স্তন্যপায়ী বলা হয় থাকে। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তোমরা যখন হৃৎপিণ্ড পড়বা, আমাদের হৃৎপিণ্ড কিন্তু 4টা প্রকোষ্ঠ, আলাদা আলাদা ভাবে 4টা প্রকোষ্ঠে বিভক্ত। এভাবে রক্ত পান পায় আমাদের দেহ থেকে। সো হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই যে উদাহরণ কি দেওয়া আছে, উট, তারপর হচ্ছে সিংহ, বাঘ, আমার মতো। সো এই তো, সো আর কিছু আছে না? আই হোপ বুঝছো সবগুলাই। এই তো, আর কিছু নাই। সো অনেকক্ষণ বকবক করলাম, তাই না? দেখে আমার রেকর্ড হচ্ছে কিনা, তারপর কিছু কথা বলবো তোমাদের।
হ্যাঁ, ভালোভাবে রেকর্ড হচ্ছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, দেখো এই ক্লাসের মাঝখানে আমি মানে এই পর্যন্ত কে দেখছো জানি না, কেউ যদি এই পর্যন্ত দেখে থাকেন একটু হাত তুলে জানাবো, কমেন্টে জানাই যে ভাই আমি শেষ পর্যন্ত দেখছি ক্লাসটা বা এই পর্যন্ত ছিলাম ক্লাস। তো তুমি যখন এই পর্যন্ত ক্লাসে আসো তার মানে ভাই তুমি কিছু জানতে চাও, তোমার জানার আগ্রহ আছে। দেখো পুরো ক্লাস জুড়ে কিন্তু আমি অনেক মজা করছি, অনেক উল্টাপাল্টা কথা বলছি, অনেক ফান করার ট্রাই করছি। ওয়াই? আমি চাই তোমরা যাতে পড়াটাকে ফিল নিয়ে পড়ো। ভাই মুখস্থ করে, জাস্ট মুখস্থ করে, হ্যাঁ আমি বলছি না যে মুখস্থের একেবারে দরকার নেই, বাট শুধুমাত্র মুখস্থ করে আলটিমেটলি কোনো লাভ নেই ভাই। দেখো পৃথিবী কত উন্নত হচ্ছে, এখন এই মুহূর্তে যখন দাঁড়িয়ে আছি চ্যাট জিপিটি আসছে, এআই, মেশিন লার্নিং এর মানে নতুন নতুন জিনিসের ছড়াছড়ি, তুমি কয়টা মুখস্থ করতে পারবে? কোন জিনিসটা মুখস্থ জিনিস আলটিমেটলি তোমাকে কিচ্ছু দিবে না। যখন পড়ছো সেই জিনিসটাকে ফিল নিয়ে পড়ার ট্রাই করো, একটু বুঝে পড়ার ট্রাই করো। লাইফে যদি কিছু করতে চাও বা সায়েন্স রিলেটেড জিনিসপত্র নিয়ে করতে চাও কিছু, তখন কিন্তু আসলে না জেনে বা জাস্ট মুখস্থ করে, ভেড়ার পালের মতো মুখস্থ করে আসলে কোনো লাভ নেই ভাইয়া। দিন শেষে ঠকবা তুমি বা কোনো ফিল, হ্যাঁ অনেক ক্ষেত্রে হয়তো তুমি কি বলে তোমার স্মৃতিশক্তি যদি খুব বেশি ভালো হয় তুমি হয়তো পার পেয়ে যাবে, ভালো কোথাও চান্স পাবা, বাট তুমি সোসাইটির জন্য আসলে কোনো কিছু দিতে পারবা না বা কি বলে ইম্প্যাক্টফুল। জাস্ট ধরো তুমি একটা জব পাইলা, তুমি পড়াশোনা করলা, পড়াশোনা করে একটা জব পাইলা, পড়াশোনার উদ্দেশ্য কি শুধুমাত্র এটা? জ্ঞান অর্জনের উদ্দেশ্য কি এটা? হ্যাঁ ঠিক আছে, জ্ঞান অর্জনের উদ্দেশ্য ভালো মানুষ হওয়া, ভালো জব পাওয়া উদ্দেশ্য হতে পারে, বাট শুধুমাত্র ভালো জব পাওয়াই কি পড়াশোনার উদ্দেশ্য ভাইয়া? ধরো তুমি পড়াশোনা করলে এবং ভালো জব পাইলে, শেষ, এটাই জীবন তোমার। সো তুমি যেহেতু বিজ্ঞান নিয়ে পড়তে চাও, এই পর্যন্ত ক্লাসটা দেখছো, তার মানে তুমি বিজ্ঞান নিয়ে কিছু করতে চাও, বিজ্ঞান নিয়ে পড়তে চাও জানার আগ্রহ আছে, তার মানে তুমি অন্য অনেকের চেয়ে, তুমি অলরেডি 90%-এর চেয়ে ডিফারেন্ট। এই পর্যন্ত যখন আসো তুমি, তার মানে তুমি অলরেডি ক্লাসের 90%-এর চেয়ে ডিফারেন্ট, সম্পূর্ণ আলাদা। সো ওইটাকে একটু ইউজ করি, একটু মাথাটাকে খাটানোর চেষ্টা করো। দেখো আমাদের পৃথিবীর সেরা জীব কোনটা? আশরাফুল মাখলুকাত, তাই না? সৃষ্টির সেরা জীব মানুষ, এবং মানুষের আল্লাহর পক্ষ থেকে বা আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? আমাদের ব্রেন। এটাকে আল্লাহ ব্যবহার করার জন্য দিচ্ছে কোরআনে, বা আমাদের দেখো আমাদের কোরআন শুরু হয়েছে কি দিয়ে? পড়ো দিয়ে, জ্ঞান দিয়ে। সো আমাদেরকে এটা জাস্ট ফালাই রাখতে বলে নেই, এটা জাস্ট ওয়েস্ট করতে বলে নেই, এটাকে টাইমটাকে ইউজ করো, তোমার টাইমটাকে ইউজ করো, তোমার মহামূল্যবান সময় সেটাকে ইউজ করো, তোমার ব্রেনটাকে ইউজ করো। চোখ থাকতেও বন্ধ করে না, জাস্ট মুখস্থ করে তোমার আলটিমেটলি কিচ্ছু পাবা না, রিপিট কিচ্ছু পাবা না। হ্যাঁ দেখো পৃথিবীতে যারা বড় বড় মানুষ হয়েছে বা বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, তারা কি মুখস্থ করতো? কেউ তো মুখস্থ করতো না। তো তোমাদের ভিতরে এই মুখস্থ করার প্রবণতাটা জাস্ট না বুঝে, কোনো কিছু না বুঝে, আমি অনেক বড় বড় প্ল্যাটফর্মে পড়াইছি। সো তখন অনেক স্টুডেন্টের সাথে কথা বলতাম, আমি জিজ্ঞেস করতাম যে ভাইয়া তুমি এটা নিজের মতো বলো তো। আমি কিন্তু কিছু ওকে অনলাইন প্ল্যাটফর্মে মারতাম বা ধমক দিতাম, ওর তো চেহারা দেখা যেত না, তারপরে দেখতাম জাস্ট গাইডের মতো একটা জাস্ট মুখস্থ বলে যাচ্ছে, নিজের মতো করে বলতে পারছে না, নিজের মতো করে বলতে পারছে না, মানে আসলে ওই ব্যাপারটা পড়েই নেই, ওর ব্যাপারটাকে ফিলই করে নেই আসলে। সো যদি কিছু করতে চাও লাইফে বা বিজ্ঞান রিলেটেড জিনিসপত্র নিয়ে যদি একটু ঘাটাঘাটি করতে চাও, অবভিয়াসলি নিজের মতো করে একটু জিনিসগুলোকে ফিল করার ট্রাই করবা। আই থিঙ্ক তাহলে বিজ্ঞানটাকে ফিল করতে পারবা বা ভালো কিছু করতে পারবা। লাইক দাঁড়াও আমি দেখি রেকর্ডটা হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে। তো যেটা বলছিলাম, সো আই রিকোয়েস্ট, আবার রিকোয়েস্ট করছি, একটু বুঝে পড়ার ট্রাই করো। দেখো আমাদের অনলাইন এডুকেশনের প্রথম দিকের যেই ভাইয়ারা বা লিজেন্ডারি টিচার কাদেরকে বলা হয়? জুয়েল ভাই, সোহাগ ভাই, আশিকুজ্জামান রাসেল ভাই, তারপর হচ্ছে পার্থপ্রতিম নাম দাদা, তারপর হচ্ছে সোহাগ ভাই তো আছি, তারপর অন্যরকম পাঠশালার ফাহাদ স্যার। সো এরাও কিন্তু সবসময় এই আমি যে কথাগুলো বলতাম, তারা আমার গুরু, তারা কিন্তু এই কথাগুলো বলছে, আমি এই সেম কথাগুলো বলছি যে ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট, একটু ডিফারেন্ট হইতে চিন্তা করার চেষ্টা করো, একটু বুঝে পড়ার ট্রাই করো। শুধুমাত্র পরীক্ষা খারাপ করলে কিছু হবে না, দুনিয়া উল্টে যায় না। একটা পরীক্ষা খারাপ করলে দুনিয়া উল্টে যায় না, কিছু হয় না। বাট তুমি যদি জিনিসটাকে না বুঝে জাস্ট গাধার মতো মুখস্থ করো, যে পেঙ্গুইনের মতো জাস্ট ব্যাগ নিয়ে স্কুল কলেজে যাও আসো আর অনেক বেশি রেজাল্ট করে, আলটিমেটলি কিচ্ছু পাবা না, বিলিভ মি কিচ্ছু পাবা না। এই জন্যই এই 1 থেকে 1.5 ঘন্টা প্রায়, হ্যাঁ ভিডিও তো হয়তো 1 থেকে 1.5 ঘন্টা এরকমই হবে। সো এতক্ষণ পর্যন্ত যেহেতু দেখছো, এই কথাটা আমার কথাটা একটু মাথায় ঢোকানোর চেষ্টা করো যে ভাই ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট, অন্যরকম কিছু করার চেষ্টা করো। হ্যাঁ তোমার ক্লাসের ফার্স্ট হয় যে সে হয়তো অনেক কিছু মুখস্থ করে অনেক কিছু ফাটাই দিতেছে, দেখ না কোনো সমস্যা নেই ভাই। সব সময় যে ওই রেসের ভিতর, র্যাট রেসের ভিতর থাকা লাগবে কথা আছে। যেমন আমাদের যে আমি যে জায়গায় থাকতাম ওই জায়গায় প্রশ্ন ফাঁসের খুব প্রচলন ছিল যখন ছোটবেলায়, কিন্তু ছোটবেলায় না মধ্য মানে হাই স্কুল লেভেলে ছিলাম, তখন প্রশ্ন ফাঁসের প্রচুর প্রচলন ছিল। তখন আমার বাবা আমার মা আমাকে খুব সুন্দর কথা বলেছে, কোনো দরকার নেই,
ওরা প্রশ্ন ফাঁস করে ফার্স্ট হও, কোনো সমস্যা নেই। তো ফার্স্ট হওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই ফার্স্ট হওয়ার। যদি কোনো অভিভাবক আমার ভিডিওটা দেখে থাকেন, অনেকে কাছে বসে ভিডিওটা দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট আমার, ফার্স্ট হওয়ার কোনো দরকার নেই। একবার পরীক্ষায় ফার্স্ট না হলে কিচ্ছু হবে না। ফার্স্ট দিয়ে কি হবে, অনেক ফার্স্ট দেখছি কোথাও চান্স পায় না, লাইফ বড় কিছু করতে পারে, কিচ্ছু করতে পারে, এরকম অনেক ফার্স্ট হয় দেখছি। সো ওকে নিজের মতো করে ভাবতে দেন, নিজের মতো করে চিন্তা করতে দেন। পৃথিবী অনেক বড়, অনেক কিছু করার স্কোপ আছে। সো ওইগুলো ট্রাই করো, রোবোটিক্স নিয়ে কাজ করো, তারপর বাইরে অনেক বাইরে বড় বড় কম্পিটিশন হচ্ছে, ওগুলোতে পার্টিসিপেট করার ট্রাই করো। শুধুমাত্র মুখস্থ করে ভালো রেজাল্ট করে ক্লাসে ফার্স্ট হয়ে আসলে আলটিমেটলি কিছুই পাবা না। সো অনেকক্ষণ অনেকগুলো কথা বলে পেলাম। আই হোপ যেটা বলছি এটা বুঝছো। যদি বুঝে থাকো তাহলে একটু ভাইয়াকে জানাই যে ভাইয়া বুঝছি, নোটা উপকৃত হয়েছে। একটা ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিতে পারো যে ভাইয়া কাছে পড়ছি, ভাইয়া হয়তো ভালো পারে। যদি ভালো পড়ায় থাকে, একটা কোনো ধরনের ভুল থাকে, আমি মানুষ, আশরাফুল মাকলুকাত সৃষ্টি সেরা দিয়ে হলো মানুষ মাত্রই ভুল করে, আমি ফেরেশতা না। তো কোনো ধরনের ভুল যদি ক্লাসে চোখে পড়ে অবভিয়াসলি কমেন্ট করে জানাবা, আমি ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবো। প্লাস আমার টিচিং কোয়ালিটিতে বা টিচিং স্টাইলে যদি কোনো প্রবলেম থাকে, যদি চাও ইমপ্রুভ করতে, মানে ইমপ্রুভ করা উচিত মনে করো, সেক্ষেত্রে জানিয়ে দিতে পারো। আমার এইরকম নাই যে কেউ আমার ভুল খেলে আমার খুব গায়ে লাগে, একটু গায়ে লাগে না, আমি নিজেকে ইমপ্রুভ করার ট্রাই করি। সো ট্রাই করো নিজেরা ডিফারেন্ট কিছু করার, এবং আমি যদি ডিফারেন্ট কিছু করতে পারি তোমাদের জন্য বা দেশের জন্য, সেক্ষেত্রে হেল্প করার ট্রাই করতে পারো। ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিতে পারো ভিডিওটা। এই তো। আর আমাদের দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে মেইন গ্রুপ যেখানে হচ্ছে সবাই আছে, 6, 7, 8, 9, 10, 11, 12 সবাই আছে। আর একটা হচ্ছে শুধুমাত্র ক্লাস 8-এর জন্য। সো দুইটা জয়েন হয়ে নিতে পারো। আর নিচে একটা ফর্ম দেওয়া থাকবে, আমাদের ফিউচারে ধরো কোনো প্রোডাক্ট বা যদি কোনো কোর্স আসে বা আমাদের অনেক কি বলে ইন্টারেক্টিভ পিডিএফ বুক সেটা যদি আসে, সো সেটা হচ্ছে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, বা সেটা যদি আপডেট জানতে চাও ওই ফর্মটা একটু ফিল আপ করে দেবে। ওই ফর্মটা ফিল আপ করে দিলে ওইখানে তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে ফোন করে আমাদের কাস্টমার কেয়ার থেকে। সো দ্যাটস ইট। এই হচ্ছে আজকের ক্লাস বা আজকের ভিডিও। আশা করি আমাদের ভালো লাগছে। দেখা হয়তো পরবর্তী কোনো ক্লাসে বা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড নতুন বাংলাদেশে সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাস। আসসালামু আলাইকুম।